প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব পেনাল কোডের 319 থেকে 377 ধারা পর্যন্ত। আজকে ষোড়শ অধ্যায় শেষ হয়ে যাবে। ষোড়শ অধ্যায় শুরু হয়েছিল 299 থেকে, শেষ হবে 377। আজকে আমরা 319 থেকে শুরু করছি। প্রথম যে পার্ট আছে সেটা হচ্ছে আঘাত বা হাড় সংক্রান্ত। আমার নোটের পার্ট 7, ধারা 319। আঘাত বা জখমও বলা হয় এটাকে বাংলায়, ইংরেজি একটাই হার্ট। 319-এ হার্ট কি সেটার সংজ্ঞা দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা বৈকল্য ঘটায়, তবে তা আঘাত, জখম হিসাবে গণ্য হবে। আচ্ছা, যেমন কেউ যদি হাত দিয়ে বা শরীরের কোনো অংশ দিয়ে, হাত দিয়ে ঘুষি মেরে বা চড় মেরে বা ধাক্কা দিয়ে অথবা মাথা দিয়ে মেরে, আমরা সিনেমাতে দেখি বিভিন্নভাবে ফাইটিং হয়, মানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট যেটাকে বলি, সেটা হাত ব্যবহার করা হয়, মাথা ব্যবহার করা হয়, শরীরের অন্যান্য অংশ ব্যবহার করা হয়, পা দিয়ে আঘাত করে। তো এই সবগুলোই আঘাতের মধ্যে পড়বে, যেটা একজনের শরীর আরেকজনের শরীরে লেগে ব্যথার জন্ম দিবে। তাছাড়া যদি কোনো অস্ত্র, অস্ত্র বলতে একটা লাঠি সেটা অস্ত্র, একটা চাকু সেটা অস্ত্র, একটা পিস্তল, রিভলভার, বন্দুক, এগুলো অস্ত্র, একটা বোমা সেগুলো অস্ত্র, সেগুলো ছুড়ে মেলে, মানে ছুড়ে মেরে বা গুলি মানে ফায়ার করে আরেকজনকে আঘাত দেওয়া যায়। শরীরে লাগলে ব্যথা অনুভব হবে, ইনজুরি হতেও পারে নাও হতে পারে। ইনজুরি মানে কেটে যেতেও পারে, নাও যেতে পারে, না কেটে গেলেও ব্যথা লাগতে পারে। তো যদি ব্যথা হয় সেটাই আঘাত বলা হচ্ছে। আরো কি, কেউ যদি আরেকজনের খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে, সেটাও কিন্তু তার কি হতে পারে, বিষ প্রয়োগের ফলে সে অসুস্থ হয়ে গেল, মানে ব্যাধি তৈরি হলো, সেটাও কিন্তু ব্যথা। যেমন ইংলিশটা পড়ি আরো ক্লিয়ার হবেন। হোয়েনেভার কজেস, কেউ যদি এটা ঘটায়, কি ঘটায়, বডিলি পেন, মানে এমন একটা কাজ করলো যে অন্য একটা শরীর, মানুষের শরীরে কি হলো, শারীরিক যন্ত্রণা, বডিলি পেন, ডিজিজ, মানে অসুখ তৈরি করছে, অসুস্থতা বা ব্যাধি তৈরি করছে। ব্যাধি একজন আরেকজনের শরীরে জীবাণু ইনজেক্ট করে দিল, বা খাবারের মধ্যে কোনো বিষ বা কোনো পয়জন বা কোনো দূষিত খাবার খাইয়ে তাকে কি করে দিল, অসুস্থ করে দিল। তো দূষিত খাবার যদি ষড়যন্ত্রমূলক ভাবে খাইয়ে বা বিষ প্রয়োগ করেও যদি অসুস্থ করে, এটাও কিন্তু আঘাতের মধ্যে আসতে পারে। তবে আপনি যদি দোকান থেকে কোনো ভেজাল পণ্য ক্রয় করে বা এক্সপায়ার্ড হওয়া পণ্য ক্রয় করে ভক্ষণ করে অসুস্থ হন, সেক্ষেত্রে কিন্তু আঘাত হবে না, সেটা কিন্তু আপনাকে কনজুমার কোর্টে যেতে হবে, ভোক্তা অধিকার আইনে যেতে হবে। সেইটা অ্যাডাল্টারেশনের একটা বিষয়। তবে এই যে খাদ্যে ভেজাল, এগুলো আর পেনাল কোডে মামলা হয় না, সেটার জন্য আলাদা সেকশনে আছে এবং আলাদা আইনে আছে। তো যেটা পড়ছিলাম, হার্ট, বডিলি পেন, ডিজিজ অর ইনফার্মিটি। ইনফার্মিটি মানে বৈকল্য। মনে করেন একজনের হাতে 5টি আঙ্গুল আছে, আঘাত করে একটা আঙ্গুল অকেজো করে দিল, হয়তো বা 4টি আঙ্গুল ভালো আছে, একটা আঙ্গুল ঠিকভাবে কাজ করছে না, এটা হচ্ছে দৈহিক বৈকল্য। বা তার চোখে আঘাত করলো, একটা চোখ অন্ধ হয়ে গেল বা দুইটা চোখে অন্ধ হয়ে গেল, বা আংশিক দৃষ্টি স্বল্পতা তৈরি হলো, এটাও একটা বৈকল্য। বৈকল্য বলতে বিকলাঙ্গতা তৈরি করা, ইনফার্মিটি বলা হচ্ছে ইংরেজিতে। এই কাজগুলো যদি করে, টু এনি পার্সন ইজ সেড টু কজ হার্ট, তাহলে বলা হবে এটি একটি আঘাত। আঘাতের সংজ্ঞা 319 ধারায় এতটুকুই দেওয়া আছে। উদাহরণের দরকার নেই, আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। 320, 320-এ আছে, একটু আগে আঘাত জানলাম, এবার গুরুতর আঘাত বা মারাত্মক আঘাত বা জখম। ইংরেজি হচ্ছে গ্রিভিয়াস হার্ট। আগেরটা হচ্ছে সাধারণ আঘাত। সাধারণ কথাটা উল্লেখ, জেনারেল হার্ট বলে কিছু নেই, জাস্ট হার্ট শব্দটা থাকলেই সেটা জেনারেল বা সাধারণ আঘাত ধরে নিতে হবে, সিম্পল হার্ট ধরে নিতে হবে। হার্ট মানেই সিম্পল হার্ট। আর যদি গুরুতর আঘাত হয়, ইংরেজি হচ্ছে গ্রিভিয়াস হার্ট। এটার সংজ্ঞা হচ্ছে
আটটি ক্ষেত্রে, এই যে আটটি ক্ষেত্রে একটু শ্যাডো করা আছে, তার মানে এই আটটি সংখ্যাটা গুরুত্বপূর্ণ। 320 ধারায় আটটি ক্ষেত্রে আঘাত আঘাতকে গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হবে। কি কি আটটি ক্ষেত্র? 1 2 3 এভাবে আটটি সিরিয়াল করে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে, যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। এটা আবার রিটেন ব্যাচে আছেন তাদের জন্য এই সেকশনটা প্রযোজ্য। তো রিটেনে এখান থেকেও প্রশ্ন আসে অনেক সময়, কোন কোন ক্ষেত্রে গুরুতর আঘাত লিখুন। তখন এভাবে আসে: পুরুষত্বহীন করা, স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টি নষ্ট নষ্ট করা, যে কোনো চোখের বা উভয় চোখের, স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা, যে কোনো অঙ্গ গ্রন্থি ক্ষতি সাধন। অঙ্গ বলতে শরীরে কোনো পার্ট, আর গ্রন্থি বলতে শরীরের ভেতরের কোনো মানে ইন্টারনাল অর্গানকে সাধারণত গ্রন্থি বলা হয়। আমরা এটা ধরে নিতে পারি। গ্রন্থি বলতে আরো যদি বায়োলজিক্যালি চিন্তা করি, যেমন আমাদের এই দুই পাশে দুইটা হচ্ছে লালা গ্রন্থি আছে, যেখানে আমরা কথা বললে আমাদের জিহ্বা সবসময় ভিজে থাকে এই দুইটা গ্রন্থির কারণে, এখানে সবসময় লালা তৈরি হয়। এগুলো গ্রন্থি, এগুলো এটা যদি ক্ষতিগ্রস্ত করে, আরো অনেক গ্রন্থি আছে, যারা সায়েন্স পড়েছেন তারা এগুলো ভালো বুঝবেন। যাই হোক, আঘাতের মাধ্যমে শরীরের ক্ষতি করা এবং গুরুত্বপূর্ণ কোনো অঙ্গের ক্ষতি করা, সেটাই। যে কোনো অঙ্গের ক্ষতি করলেও সেটা গুরুতর আঘাত। অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন, উপরেরটা হচ্ছে ক্ষতি সাধন আর নিচেটা হচ্ছে স্থায়ী ক্ষতি সাধন। মানে একটু ক্ষতি সাধন হলেও হবে, গুরুতর ক্ষতি সাধন হলেও হবে। তারপর মস্তক, মস্তক বলতে হেড মানে মাথা, মুখমণ্ডল মানে ফেস, মুখমণ্ডল বলতে ফেস। এখন ফেসের ভেতরে কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে। তো চোখ নাক মুখ এগুলো তো আলাদাই আছে, সেগুলো ফেসের অংশ ঠিক আছে, কিন্তু এটা আলাদাভাবে উপরে তো দেওয়াই আছে। এছাড়া আমাদের যে ত্বকের যে অংশটুকু, ফেস, যে ফেসিয়াল ইমপ্রেশন, তো এই যে ফেস, এটার যদি কোনো ক্ষতি সাধন করে, মানে মুখে যদি কাট ইনজুরি হয়, যেমন আমার একটা মামলায় মনে পড়ছে যে এই বাম পাশের যে শোল্ডার বোন, এই বোনটা হচ্ছে শাবল, শাবল হচ্ছে একটা লোহার মাটি খোঁড়া অস্ত্র, সেটা দিয়ে আঘাত করে এই হাড়টা ভেঙে ফেলছে। ভেঙে ফেলেছে, তো এইটা কিন্তু 326 ধারা হবে না। 326 ধারা হচ্ছে নন বেলেবল সেকশন, আর 324 ধারা হচ্ছে গুরুতর আঘাত। এটা হাড় ভাঙা, তো গুরুতর আঘাত ঠিকই আছে, একটু পরে আমরা দেখছি। তাহলে মস্তক মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত করা, এটা গুরুতর আঘাত। তারপরে অস্থি বা দন্ত, দন্ত মানে দাঁত, অস্থি মানে হাড়, ভঙ্গ মানে ফ্র্যাকচার করা, বা ডিসলোকেট করে দিলেও হবে, মানে হাড় ভেঙে অন্য জায়গায় সরে গেছে। এবং 8 নম্বর হচ্ছে এমন আঘাত যে আঘাতের ফলে জীবন বিপন্ন করে, মানে মারা যেতে পারতো মানুষটি। উপরে যে 7 প্রকারের বাইরেও এমন একটা আঘাত যেটা মানুষ মারা যেতে পারতো, অথবা 20 দিন প্রচন্ড দৈহিক যন্ত্রণা দেয়, মানে এমন আঘাত যেটা তার শরীরে যে পেন, এটা 20 দিন পর্যন্ত থাকবে। তার মানে তাকে প্রপার রেস্টে থাকতে হবে, সাধারণ কাজে অসমর্থ হবে এবং কোনো কাজকর্ম করতে পারবে না, 20 দিন পর্যন্ত থাকতে হবে। তাহলে এগুলো হবে গুরুতর আঘাত, যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম যে শোল্ডার বোন ভেঙে ফেলছে, ওটা শার্প উইপন না, ব্লান্ট উইপন, কারণ সেইটা লোহার একটা মোটা রডের মতো বিষয়। আর একদিকে ধারালো আছে, কিন্তু ওই ধারালো অংশ এখানে তো আর লাগেনি, এখানে লেগেছে আপনার। আচ্ছা, শাবল যারা চেনেন না, আমি কলম দিয়ে উদাহরণ দিতে পারবো। মনে করেন কলম, এইটা হচ্ছে পেছনের অংশ আর সামনে হচ্ছে শার্প। তো এই কলমটাকে যদি একটু বাড়িতে মানে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, একটু যদি চ্যাপ্টা হয়, মানে সামনে একটু শার্প হবে, এটা দিয়ে মাটি খুঁড়তে হয়, তাহলে সেটা শাবল হয়ে যাবে। আমাদের ভাষায় শাবলই বলা হয়, গ্রামের ভাষায়। এখন আপনাদের ভাষায় কি বলা হয় জানি না। তো যাই হোক, মাটি খোঁড়া গ্রামে যেটা ব্যবহার হয়। তো মনে করেন যে ধারালো অংশটুকু যদি হাতের মধ্যে নাই, আর এই যে গোড়ার অংশ, এইটা যদি সামনে দিয়ে এভাবে আঘাত করে, তাহলে এটা কি হবে? এইটা আঘাত যদি ঘাড়ের উপরে হয়, তাহলে এটা ব্লান্ট উইপন বা ভতা অস্ত্র, মানে শার্প বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত না। হাড় ভেঙে গেছে, 326 হবে না, গুরুতর আঘাত, কিন্তু সাধারণ অস্ত্র দিয়ে, শার্প উইপন দিয়ে না, ব্লান্ট উইপন দিয়ে।
তাহলে এটা বেলেবল সেকশন, হাড় ভেঙে দিয়েছে কিন্তু সেটার জন্য জামিন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আহ, কিন্তু এর সাথে 307 আছে। তো যেহেতু 324 ধারা 307-এর সাথে ভালোভাবে যাবে না। আচ্ছা, তো আমি এটাতে জামিনটা আটকে দিয়েছিলাম কিভাবে? কারণ এখানে একটা আঘাত ছিল, দুই চোখের মাঝখানে নাকের উপরে এখানে একটা সামান্য আঘাত আছে, যে আঘাতে ফেস একটু কেটে গেছে। এই কাটাটা আমি দেখিয়েছি যে শাবলের সামনের যে ধারালো অংশ, এই ধারালো অংশ দিয়ে এখানে আঘাতটা লেগে একটু এখানে কেটে গেছে। কারণ কিভাবে কেটেছে আমি নিজেও জানি না, কিন্তু আমি মামলায় সেটা ক্লেম করছি। এবং আমার এই পয়েন্টের উপর ভিত্তি করে, তো মামলা হওয়ার, যখন আসামি জামিন নিতে আসছে, মানে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, আসামি জামিন নিতে আসছে, জিয়ার মামলা এটা, তখন আসামির উকিল, কুমস সিনিয়র উকিল, হাইকোর্টের উকিল, উনি লোয়ার কোর্টেও প্র্যাকটিস করেন, তো তিনি হিয়ারিং করলেন আধা ঘন্টার মতন। তারপরে আমি যথারীতি অল্প হিয়ারিং করি, এবং আমি ওনাকে দেখার পর আমি বললাম, আপনি কি ছবি তুলেছিলেন যখন কেটেছিল? তো না, ছবি তোলা হয়নি। তা আমি বললাম, যখন কেটেছিল এখানে ছবি তুলবেন না কেন আপনি? তো ছবি তোলা উচিত ছিল। তারপরে একটু দেখা যাচ্ছে আমি একটু আলোতে গিয়ে আমার ফোন দিয়ে ছবি তুললাম, আমার ভিকটিমের এখানকার ছবি তুললাম। ছবি তুলে সঙ্গে সঙ্গে তো আর প্রিন্ট করতে পারবো না, একটু পরে আমার মামলা ডাক পড়বে। তখন আমি স্যারকে হিয়ারিং এর সময় আমার ফোনটা উপরে দিয়ে দিলাম জুম করে, স্যার একটু দেখবেন যে এখানে কিন্তু আমার ভিকটিমের, আমি পুরো মুখের ছবি তুলেছি যেন দেখা যায় যে কার মুখের আমি ছবি দেখাচ্ছি। এবং আমি ওখানে যিনি সিএসআই ছিলেন, কোর্ট সাব ইন্সপেক্টর, যিনি পুলিশ ফাইল পক্ষে, ভিকটিম পক্ষে আমার পাশে আছেন, তো উনি বললেন যে স্যার দেখেন এখানে হ্যাঁ কাট আছে, দেখা যাচ্ছে। ও আসামি পক্ষের উকিল বলছে যে না স্যার, কোনো কাট নাই, আসলে একটু শুকিয়ে গেছে, অল্প সামান্য আঘাত। তো জাস্ট এই যে মুখমণ্ডলে স্থায়ীভাবে বিকৃতি। তা আমি বললাম, স্যার এখানে আঘাতটা যদি আর একটু গুরুতর হতো, চোখে লাগতে পারতো। তার মানে এইটা 307-এর সাথে যায়। আমার 326 নাই, কিন্তু এই আঘাতটা যদি লাগতো ঠিকভাবে তাহলে কিন্তু মারা যেত। তো এই যে উনি দাবি করছেন যে এটা সাপ উইপনের আঘাত না, ঠিক আছে, কিন্তু আমি বলবো যে এই যে কলম পিছনের দিক দিয়ে ধরে সামনে দিয়ে, মানে শার্প অংশটি আঘাত করেছে, একটা লেগেছে মুখে আর একটা লেগেছে ঘাড়ে। তো ঘাড়ে যে লেগেছে মাঝামাঝি জায়গায় লেগেছে, হয়তো বা সামনের ধারালো অংশ লাগেনি। তো যদি লাগতো 307 ধারা স্যার আসবে। জাস্ট আমার এই পয়েন্টের উপর ভিত্তি করে জামিন না মঞ্জুর হয়ে গেল। 1 মাস পরে জামিন হলো, ঈদ সামনে ছিল, এই গ্রাউন্ডে মিস কেসে তাও ম্যাজিস্ট্রেট করে জামিন হলো না। তো এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে। আমি যেহেতু এটা আপনাদেরকে পড়িয়েছিলাম, এটা 23 সালের মামলার কথা বলছি, এটা আমার নলেজে ছিল, আমি এটা কোর্টকে কনভিন্স করতে পারলাম। একটা জিনিস আমি পড়েছিলাম, এস কে সিনহা মহামান্য প্রধান বিচারপতি ছিলেন, তো ওনার যে লাইফ, তার উপরে উনি নিজে একটি অটোবায়োগ্রাফি লিখেছিলেন, এ ব্রোকেন ড্রিম। তো এই বই আমি পড়েছি, পড়ে ওনার যে মানে প্র্যাকটিস, উনি যে সিনিয়রের কাছে ছিলেন হাইকোর্টে, তো উনি ওনার বক্তব্য যে ওনার সিনিয়র খুব একটা কেস লওয়ার উপরে গুরুত্ব দিতেন না, বেয়ার অ্যাক্টের উপরে বেশি গুরুত্ব দিতেন। বেয়ার অ্যাক্টে যেটা আছে সেটাকেই উনি বেশি ফোকাস করতেন, খুব অল্পই কেস লয়ে উনি নির্ভর করতেন। এই যে আমি বেয়ার অ্যাক্টে এখানে ফোকাস করে কোর্টকে কনভিন্স করতে পারলাম, কারণ বেয়ার অ্যাক্ট সবাই জানে, আর কেস ল কিন্তু সবকিছু সবাই জানে না। এই কারণে কেস ল এর একটা সীমাবদ্ধতাও আছে। আর কেস ল আপনি যখন দেখতে যাবেন আপনাকে প্রচুর স্টাডি করতে হবে। হ্যাঁ, কেস ল পড়লে যে খারাপ তা না, তবে আপনি বেয়ার অ্যাক্টের মধ্যেই আপনি 99% পেয়ে যাবেন প্র্যাকটিসের এলিমেন্ট, 1% আপনাকে বেয়ার অ্যাক্ট হেল্প করবে, বেশি না। আচ্ছা, এরপরে ইংলিশ একটা অংশ আছে 320 সেকশনের, any hurt which endangers life or which causes the sufferer to be during the space of 20 days in severe bodily pain or unable to follow this his ordinary pursuits। এই একটু আগে যে আমি এই যে 8 নম্বর পয়েন্টে যেটা লিখেছি ক খ দিয়ে, সেটাই কিন্তু এখানে ইংলিশে দেওয়া আছে। তো এটাকে আমি কি করেছি, আপনাদের জন্য এভাবে বাংলায় লিস্ট করে দিয়েছি। এই বেয়ার একটাকে কিন্তু রিসার্চ করে আপনাদের এই সংক্ষিপ্তভাবে নোটটা আমি দিয়েছি। ধারা 321, ধারা 321-এ কিসের সঙ্গে দেওয়া আছে? ইচ্ছাকৃতভাবে আঘাত, ইন্টেনশনালি হার্ট, শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে আঘাতের শাস্তির বিধান আছে। তার মানে আমরা 319-এ আঘাতের বা সিম্পল হার্ট এর
সংজ্ঞা দেখলাম 320-এ গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্টের সংজ্ঞা দেখলাম। 321-এ বলছে আঘাত, তো আমরা দুই প্রকার সংজ্ঞা জানলাম। তো আঘাত করলেই বা আঘাত লাগলেই সেটা কি হবে না, সাজা হবে না, শাস্তি পাবে না, সেটা ইচ্ছাকৃতভাবে যদি না দেওয়া হয়। যেমন একটু আগে আমি নিচে ছোটখাটো কিছু আহ, কেনাকাটা করতে গেলাম আমার 2.5 বছরের শিশু সন্তানকে নিয়ে, 2.5 বছর প্লাস। তো সে আশ্চর্য লেগে পড়ে গেছে, একটু পড়ে গিয়ে, যেহেতু শীতের পোশাক পরা ছিল খুব একটা লাগেনি, তো পড়ে গেছে। তো পড়ে গেছে, সে যদি একটু হলেও ব্যথা পেয়েছে, তো এই ব্যথাটা তো ইন্টেনশনালি কেউ তাকে দেয়নি, সে নিজে থেকেই পড়ে গেছে। তো এই কারণেই বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি একজন আরেকজনকে আঘাত দেয় তাহলে সেটা শাস্তিযোগ্য, তাছাড়া অনিচ্ছাকৃতভাবে আঘাত শাস্তিযোগ্য নয়। 322, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত। 322-এ আছে ইন্টেনশনালি গ্রিভিয়াস হার্ট, শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তি। 321, 322 এই দুইটা ইম্পর্টেন্ট সেকশন না না আসতে পারে, কিন্তু ছোট্ট জিনিস, 2 লাইনে আপনি জেনে গেলেন বিষয়টা। এখন এই দুইটা সেকশন দেওয়ার আরো একটা কারণ আছে। আপনি 319 পড়লেন, 320 পড়লেন, আমি জাম্প করে 323-এ চলে গেলাম, মনে করলেন 321, 322 দিলাম না, তখন আপনার মনের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, একটা কৌতূহল তৈরি হবে, মাঝখানে 321 এবং 22-এ কি যেন ছিল, একটু দেখতে পারলে হতো। আপনাকে বেয়ার অ্যাক্ট খুলতে হবে। তো সেই কষ্ট যেন না করতে হয়, আমি যেগুলো ছোট ছোট বিষয় আছে সেগুলো আসলে কি করিনি, জাম্প করিনি, টানা আমি দেখিয়েছি। যেমন এই সেকশনগুলো টানা আছে। এরপরে শাস্তিযোগ্য আঘাতের শাস্তি 323-এ আছে। আঘাতের শাস্তি মানে সিম্পল আঘাতের শাস্তি, সিম্পল হার্টের শাস্তি 1 বছর অথবা 1,000 টাকা অর্থদণ্ড দিয়ে ছেড়ে দিতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে। 324, মারাত্মক অস্ত্র, বিষ। একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম, বিষ, এসিড। তো এসিড প্রয়োগ করলো, তাহলে শরীরে ক্ষতি হবে না? অল্প এসিডও যদি প্রয়োগ করে, তারপরে বিষ যদি প্রয়োগ করে, শরীরে ক্ষতি হবে না? অসুস্থ হয়ে যাবে তো মানুষ, ট্রিটমেন্টের তো দরকার হবে। তারপর পশু দ্বারা আঘাতের শাস্তি, কারো কুকুর আছে, কুকুর লেলিয়ে দিল কারো পেছনে, কুকুর দিয়ে কামড় দিল বা আঁচড় দিল, তাহলেও কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করলে আঘাত হবে। অথবা কারো পোষা সাপ আছে সেটা দিয়ে আঘাত দিলে, বা কারো বিড়াল আছে সেটা দিয়ে যদি আঘাত দেয়, বা কোনো হিংস্র প্রাণী আছে অন্যান্য, যেমন অন্যান্য দুবাই দেশে কি থাকে, পোষা বাঘ, তারপর সিংহ, এই ধরনের হিংস্র বন্য প্রাণীও থাকে। আমাদের দেশে চিড়িয়াখানায় থাকে, আর তারা নাকি সেগুলো বাসায় পোষে, আমরা ভিডিওতে দেখতে পাই। তো অনূর্ধ্ব 3 বছর হবে গুরুতর আঘাত, যদি এগুলো মাধ্যমে করা হয়, সরি, মারাত্মক অস্ত্র, বিষ, এসিড দ্বারা আঘাতের শাস্তি, তার মানে এটা কিন্তু সিম্পল হার্ট কিন্তু অস্ত্র গুরুতর। মনে করেন একটা চাকু দিয়ে আঘাত করলো, সামান্য একটু লেগেছে, লেগে সামান্য একটু চিড়ে গেছে, চিড়ে যাওয়া বলতে খুব ডিপ কাট হয়নি, জাস্ট সিম্পল কাট হয়েছে, আর যেটার জন্য হয়তোবা সেলাই দেওয়ারও দরকার নেই, তাহলে 324, এটাও কিন্তু সিম্পল হার্ট কিন্তু অস্ত্র মারাত্মক। 325, গুরুতর আঘাতের শাস্তি, এখানে অস্ত্রটা হচ্ছে সাধারণ, মানে ব্লান্ট উইপন। 325, 7 বছর। মনে করেন বাঁশের লাঠি দিয়ে আঘাত করলো, একটু আগে যে উদাহরণ দিলাম আমি, এখানে আঘাত লেগে হাড় ভেঙে গেছে, তো 325 আসবে। আচ্ছা, আমি একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম সেটা 324 মেবি বলছিলাম, সেটা আসলে 325। যেহেতু গুরুতর আঘাত হয়েছে, হাড় ভেঙে গেছে, অস্ত্রটা শাবল, তো সেটা আমি চেষ্টা করেছিলাম চার্জশিটে যেন 326 আসে। তো যিনি আয়ো তিনি 326 দেননি, আসলে কাঠটা তো এখানে যেহেতু ঘাড়ের ওপরে যদি মাংস কেটে যেত তাহলে 326 হতো, যেহেতু মাংস কাটেনি, ভিতরে শুধু হাড় ভেঙে গেছে, তাহলে অবশ্যই এটা জাস্ট ওই লোহার হাতল অংশ দিয়েই লেগেছে, এটা প্রমাণিত হয় এমসি দ্বারা। 326, মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর আঘাতের শাস্তি, এখানে অস্ত্র মারাত্মক, আঘাতও মারাত্মক। 326, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। যাবজ্জীবন দেওয়া হবে না 10 বছর দেওয়া হবে, এটা ডিপেন্ড করবে আঘাতের প্রকৃতি কেমন। গুরুতর তো বুঝলাম, কতটা গুরুতর, এবং আসামি কে, ভিকটিম কে, তাদের বয়স কেমন, এগুলো ডিপেন্ড করে যাবজ্জীবন অথবা 10 বছর ম্যাক্সিমাম দিতে পারেন। এবং এর সাথে অর্থদণ্ড প্লাস, কেন, আঘাতের ফলে
গুরুতর আঘাতের ক্ষেত্রে দুইটাই অর্থদণ্ড দেওয়া আছে। অর্থদণ্ডের একটা অংশ ভিকটিমকে দেওয়া যেতে পারে, রায় উল্লেখ করবে, কারণ তাকে ট্রিটমেন্ট করতে হয়েছে, চিকিৎসার একটা ব্যয় নির্বাহ করার জন্য। 326-এ উভয় চোখ উপড়ে ফেলা, এসিড জাতীয় পদার্থ দ্বারা চোখ, মস্তক, মুখমণ্ডল বিকৃতি, এটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। 329, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া অর্থাৎ এক্সটর্শনের সময় বা অবৈধ কাজ করতে বাধ্য করার সময় গুরুতর আঘাতের শাস্তি। মনে করেন এক্সটর্শনও করলো, আবার গুরুতর আঘাতও করলো, তাহলে দুইটা অপরাধ হলো। তাহলে গুরুতর আঘাতের জন্য 329 ধারায় শাস্তি হবে, এক্সটর্শনের জন্য এক্সটর্শনের ধারায় শাস্তি হবে। 2 in 1, একই কাজ দুইটা শাস্তি। এখানে যাবজ্জীবন অথবা 10 বছর। 331, বলপূর্বক অপরাধের স্বীকারোক্তি আদায়, মানে এই কাজ আপনি করেছেন, স্বীকার করেন, বিশেষ করে রিমান্ডে নিয়ে পুলিশ ভাইয়েরা এই কাজটি করেন। তো এটা যদি পুলিশ বা অন্য কোনো সাধারণ ব্যক্তি করে, 331 ধারায় শাস্তি হবে। সম্পত্তি প্রত্যাবর্তনে বাধ্য করার উদ্দেশ্যে, মানে একজনের সম্পত্তি আরেকজনকে দিতে হবে, এরকম করার উদ্দেশ্যেও গুরুতর যদি আঘাত করে, সেটা শাস্তি হবে 10 বছর অথবা সশ্রম বা বিনশ্রম প্লাস অর্থদণ্ড, মানে অর্থদণ্ড এখানে প্লাস করা আছে, মানে মাস্ট। 332, সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার উদ্দেশ্যে আঘাত। আমরা এর আগে দেখেছি যে সরকারি কর্মকর্তাকে বাধা দান করলে সেটা তো একটা আলাদা সেকশন আছে। বাধা দান করলেন মানে আপনি সহযোগিতা করলেন না, পুলিশ একজনকে গ্রেপ্তার করতে আসছে, আপনি পুলিশের রাস্তা বন্ধ করে দিলেন। তারপরে যেই ব্যক্তি দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করলেন, বা পুলিশের সামনে আপনি একটা দরজা লাগিয়ে দিলেন, আর দরজার ঘরের ভিতর দিয়ে পালিয়ে চলে গেল সে। নানাভাবে পুলিশ দৌড়াচ্ছিল, পুলিশের সামনে এমন একটা বাধা সৃষ্টি করলেন, পুলিশ সেই ধাক্কা লেগে পড়ে গেল। তো এগুলো করলে ওই যে বাধা দানের শাস্তির ধারাতে যাবে, কিন্তু আপনি পুলিশকে মারপিট করছেন, পুলিশ গ্রেপ্তার করতে আসছে, পুলিশকে মারধর করছেন বা আঘাত দিচ্ছেন, তাহলে এই ধারায় সাজা হবে। মানে কোনো না কোনো এখানে গুরুতর আঘাত বা সাধারণ আঘাত থাকতেই হবে, কারণ আমরা পড়ছি তো আঘাত। তাহলে 3 বছর হবে। 334, প্ররোচনার ফলে ইচ্ছাকৃতভাবে আঘাত। আচ্ছা, 332-এ পুলিশের যে উদাহরণ দিচ্ছি, আমরা সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান করার উদ্দেশ্যে আঘাত, তো সরকারি কর্মচারী বলতে পুলিশের উদাহরণ দিলে সহজে বোধগম্য হয়, আমরা সেটা চোখে দেখতে পাই যে এরকম ঘটনা ঘটতে পারে। সরকারি কর্মচারী আরও তো অনেক আছেন, যেমন সরকারি কোনো সার্ভেয়ার জমি মাপতে গিয়েছেন, যে যদি কোনো অঘটন ঘটে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধারা চলে আসবে। প্ররোচনার ফলে ইচ্ছাকৃত আঘাত, মানে একজন আরেকজনকে প্ররোচনা দিল, ওই হয়তো মুখে বলছে যে ওকে মার বা মারো ওকে, এইভাবে একজনের কথায় আরেকজন যখন আঘাত করবে তখন তার জন্য 334 ধারা। আমরা অ্যাবেটমেন্ট 107-এ সংজ্ঞা পাই, 108-এ অ্যাবেটরের সংজ্ঞা পাই, 109 থেকে পরবর্তী সেকশনগুলোতে অ্যাবেটরের শাস্তি কিরকম হবে সেটা বলা আছে, যদি কোথাও উল্লেখ না থাকে। তো এখানে আমরা কিন্তু উল্লেখ আছে দেখছি, 334 ধারা। প্ররোচনার ফলে একজনের কথায় যদি আরেকজন প্ররোচিত হয়ে, মানে একজন বললো আর তার কথা শুনে আরেকজনকে মেরে দিল, তার মারার উদ্দেশ্য ছিল না, কিন্তু ও যেহেতু বলেছে তাই মেরেছে। তো এটা করলে 1 বছর, সরি 1 মাস। এটা কিন্তু আঘাত বলেছে, গুরুতর না, তাই সাজা কম। সাধারণ আঘাত, হয়তোবা চড় থাপ্পড় মেরেছে অথবা 500 টাকা। আর 335, প্ররোচনার ফলে ইচ্ছাকৃত গুরুতর আঘাত, মানে 34 হচ্ছে সাধারণ, 35 হচ্ছে গুরুতর, একই ধরনের কাজ। এখানে 4 বছর কোথায় ছিল 1 মাস, কোথায় হচ্ছে 4 বছর। 1 মাস থেকে 4 বছর হলে সাজা কত গুণ হয়ে যায়? 4 বারং 48, 48 গুণ সাজা হয়ে যায়। তাহলে কারাদণ্ড 1 মাস থেকে 4 বছর মানে 48 মাস হয়ে যায়, তাহলে 48 গুণ হয়ে গেল সাজা। আর এখানে টাকার পরিমাণটা 4 গুণ বেড়ে 2000 টাকা হয়ে গেল। ধা এই আঘাত সংক্রান্ত সর্বশেষ সেকশন আমরা পড়ব, 338-এ। জলপথে, জনপথে, জনপথে বলতে পাবলিক প্লেসে, মানে যেটা রাস্তা, রোড, যেখানে মানুষ চলাচল করে, বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে, র্যাশ ড্রাইভিং করে গুরুতর আঘাত, তাহলে 2 বছর।
এই সেকশনটা আসতেও পারে, আসার সম্ভাবনা আছে, তবে বাস্তবে এটা কাজে লাগে না। কারণ বাস্তবে অন্য অন্য আইনই আছে, সড়ক পরিবহন আইন। গাড়ি চালিয়ে বা ঘোড়া চালিয়ে, গাড়ি যেহেতু ঘোড়া আগে অনেক ব্যবহৃত হতো, রাস্তাঘাটে ঘোড়া চলতো, ঘোড়ায় চড়ে মানুষ যেত, এখনো সিনেমা নাটকে দেখতে পাই আমরা। এখন ঘোড়ার চলন যদিও কম, তবে মাঝে মধ্যে বিশেষ করে পহেলা বৈশাখে আমরা দেখতে পাই ঘোড়ার গাড়িতে মানুষ যাচ্ছে। তো ঘোড়ার আঘাতেও যদি কেউ আঘাতপ্রাপ্ত হয় গুরুতর, সেক্ষেত্রে 2 বছর হতে পারে। তো এখানে 323 থেকে 326, এই যে 4টি সেকশন, এই 4টি সেকশন খুবই আদালতে খুব কাজে লাগে, আমার খুব কনফিউশন হয়। একটু আগে আমি উদাহরণ দিতে গিয়ে কনফিউশন হচ্ছিলাম যে এই যে শাবলের আঘাত করে ভেঙে গেছে, 324 না 325 হবে, আমার কনফিউশন তৈরি হচ্ছিল। তো এই কনফিউশনের দূর করার জন্য আপনাদেরকে আমি এই যে চার্টটা দিয়েছি, এই চার্টটা লক্ষ্য করলে কনফিউশনটা দূর হবে। চার্টটা একটু ব্যাখ্যা করে দিই। 323, 324, 325 এবং 326, এই 4টি সেকশন কোনটা কি আঘাত, সেটার অস্ত্র কেমন এবং আঘাতটা কেমন। যেমন আমরা যদি এই পাশে দেখি ব্লান্ট উইপন, দেখেন ওড, ওড মানে বিজোড় সংখ্যা। তো এখানে দেখেন ওড নাম্বার কি কি আছে। ওড নাম্বার হচ্ছে 323 বিজোড় সংখ্যা, 325 বিজোড় সংখ্যা। তো বিজোড় মানে ওড মানে ব্লান্ট উইপন। হ্যাঁ, ওড মানে ব্লান্ট উইপনের আঘাত যেগুলো আছে সেগুলো হচ্ছে ওড নাম্বারে আছে। এই যেগুলো ইভেন নাম্বার, সেগুলো শার্প উইপন, মানে জোড় সংখ্যার যেগুলো নাম্বার সেগুলো শার্প উইপন। যেমন 324 এবং 326 এগুলো কিন্তু জোড় সংখ্যা, 24ও জোড়, 26ও জোড়। তাই যদি জোড় সংখ্যার সেকশন হয় তাহলে সেগুলো শার্প উইপন এই চারটার মধ্যে। আর বিজোড় সংখ্যার যদি সেকশন হয় তাহলে সেগুলো ব্লান্ট উইপনের আঘাত। আর এইটা যদি আমরা আসি, যে প্রথম যে দুইটা 23-24, এই দুইটা হচ্ছে আপনার সিম্পল হার্ট, মানে 23-24 সিম্পল হার্ট। আর পরের দুইটা যে সেকশন সেকশন আছে সেগুলো হচ্ছে গুরুতর আঘাত। হ্যাঁ, একেবারে লাল বর্ণ দিয়ে দিলাম, মানে রক্তাক্ত অবস্থা হয়ে যাবে এই কারণে। তাহলে পরে দুইটা হচ্ছে গুরুতর আঘাতের সেকশন, আর প্রথম দুইটা হচ্ছে সাধারণ আঘাতের সেকশন। আর বিজোড়গুলো হচ্ছে মানে সাধারণ অস্ত্র, আর জোড়গুলো হচ্ছে গুরুতর অস্ত্র। এভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাব ষোড়শ অধ্যায়ের পরবর্তী সেকশনগুলো। 339, অবৈধ বাধা বা রংফুল রেস্টেন্ট। এখানে বাধা যদি বলি যে কেউ কাউকে বাধা দিল, বাধা দিতেই পারে, যদি সে বাধা দেওয়াটা বৈধ হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি অবৈধ হয়, এখানে কিন্তু অবৈধের ইংরেজি ইলিগাল করা হয়নি, করা হয়েছে রংফুল। রংফুল বলতে ভুল ক্রমে বলা হচ্ছে না, রং বলতে রং ডান, রং ডান, অফেন্স, এগুলোকে কিন্তু অপরাধ বলা হয়। তো এখানে অবৈধ বাধা বলতে আমরা অপরাধমূলক বাধা এভাবে বলতে পারি। বাধা শব্দটা এবং তার আগে কোনো বিশেষণ আছে কিনা সেটা দেখবেন। ইংলিশ একটাই, রংফুল রেস্টেন্ট। রেস্টেন্ট বলতে কাউকে রেজিস্ট্যান্স তৈরি করা, সামনে বা পেছনে বা কোনো দিকে যেতে না দেওয়া, আটকে রাখা। বাধা মানে এখানে আটকটা এর পরের সেকশনে আছে। বাধা মানে আগাতে না দেওয়া, যেটা করতে চাচ্ছে সেটা করতে বাধা দান করা। ভলুন্টারি মানে ভলুন্টিয়ারি অবস্ট্রাগল মানে ইচ্ছাকৃতভাবে এই যে অবস্ট্রাগল তৈরি করতে হবে। এখানে বাংলাটা যদি পড়ি, উন্মুক্ত স্থানে চলাচলের অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। উন্মুক্ত স্থান মানে ওপেন প্লেসে, এটা মনে রাখবেন। বাধার উপরে প্রয়োজনে আপনারা কোথাও লিখে রাখেন ওপেন প্লেস। উন্মুক্ত স্থানে একজন চলাফেরা করছে, তার সামনে বাধা সৃষ্টি করলে সেটা বাধা হবে। সংবিধানের 36 নং অনুচ্ছেদ লঙ্ঘন করা। মানুষের চলাচলের অধিকার আছে 36 নং অনুচ্ছেদে। তো এইটা কিন্তু বিয়ার অ্যাক্টে নাই, আপনাদের জাস্ট এটা অ্যাড করে দিয়েছি আমি, আপনাদেরকে একটু সংবিধানের জ্ঞানটা বা সংবিধানের পড়াটা একটু মনে করে দেওয়ার জন্য। এখানে ব্যতিক্রম বা এক্সেপশন আছে। এক্সেপশনে বলা হচ্ছে গুড ফেথ,
যদি সরল উদ্দেশ্যে হয় তাহলে আবার কিন্তু এটা অবৈধ হবে না, শুধু বাধা হবে। প্রতিবন্ধকতা সৃষ্টির আইনানুগ অধিকার আছে মর্মে সরল বিশ্বাসে বেসরকারি কোনো স্থল বা জলপথে বাধা সৃষ্টি করলে এ বাধার অপরাধ হবে না। আজকে সকালে কোর্টে যাচ্ছি, কোর্টে যাওয়ার সময় আমাদের রাজশাহীতে বেশ কিছু ফ্লাইওভারের কাজ চলছে। এখানে ফ্লাইওভার, ছোট ছোট ফ্লাইওভার বলতে এখানে ওভারপাস আসলে। যে শহরের ভেতর দিয়ে ট্রেন আছে, তো ট্রেন যখন আসে তখন অনেক সময় যে বাস এবং অন্যান্য যে যানবাহন সেগুলো চলাচল বন্ধ হয়ে যায়। কারণ ট্রেন যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ গেট পড়ে যায়। তো এটার কারণে ট্রেনের উপর দিয়ে যেন যেতে পারে, এই কারণে কিছু ছোট ছোট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যেগুলোকে আমরা ফ্লাইওভারও বলতে পারি বা ওভারপাস বলতে পারি। ওভারপাসটা ট্রেনের উপর দিয়ে পাস করবে, তাহলে একটু মোবিলিটি তৈরি হবে, নিরবচ্ছিন্ন সামান্য যে জঞ্জাট হয় মানে আমাদের রাজশাহীতে কিন্তু যানজট কম হয়। তো এই জ্যামটা, ট্রাফিক জ্যামটা আরো কমে যাবে এটা প্রজেক্টটা সাকসেসফুলি হলে। আচ্ছা, তো এইটা সকালে কোর্টে যাওয়ার সময় কি হয়েছে, একটা পথ আটকানো আছে, কারণ সেখানে ওই যে কলাম বসানো হচ্ছে, অনেক বড় বড় কলাম চারিদিক দিয়ে ঘিরে সেখানে কাজ করা হচ্ছে। তো ওই ওই পথটা বন্ধ, সেক্ষেত্রে আমাদের ঘুরে আসতে হলো। এখন ওরা ঘিরে রেখেছে, ঘিরে রাখার কারণ সেই দিক দিয়ে যেতে পারছে না, তার মানে আমাদের রাস্তা তো বাধা সৃষ্টি করলো, কিন্তু এই কাজটা তো সরকারি একটা কাজ, রাজশাহী সিটি কর্পোরেশনের কাজ। রাজশাহী সিটি কর্পোরেশন একটা সরকারি আহ, কর্তৃপক্ষ, অথরিটি। তো এই কারণে তারা তো করতে পারে, এটা বৈধ বাধা। আমাদের পথ ঘিরে রেখেছে, আমরা যেতে পারলাম না, এটা বৈধ বাধা। এখন যদি এইটা এক জায়গায় ঘিরতে বলেছে, মনে করেন যে যিনি ইঞ্জিনিয়ার বললো যে এই পথটা ঘিরেন, এখন ওই পথটা ঘিরে দেওয়া হয়েছে বা বাধা দেওয়া হয়েছে বা সাইনবোর্ড দেওয়া হয়েছে ভুল ক্রমে, পাশেরটা ঘিরতে বলেছে কিন্তু ভুল ক্রমে আরেকটা ঘিরেছে। যদি এরকম করে তাহলে এই যে বাধা দেওয়া হলো, এটা কিন্তু গুড ফেথ, সরল বিশ্বাসে, তাই এটা অপরাধ হবে না। এখন একজন মানুষকে, একটা মানুষ যাচ্ছে, এখন পুলিশ একজনকে তাড়া করছে, পুলিশ তাড়া করতে গিয়ে যদি একজনকে বলল যে ওনাকে ধরেন, এখন যে অপরাধী তাকে ধরতে না গিয়ে যদি আরেকজনকে ধরা হয় বা তার পথে বাধা সৃষ্টি করা হয় এবং সে যদি রেগে মামলা করতে যায়, এটাও মামলা হবে না, কারণ সে সরল বিশ্বাসে ভুল ক্রমে এটা হয়ে গেছে, তাই হবে না। একটা উদাহরণ দেখি, নট বিলিভিং ইন গুড ফেথ, এই শব্দটা গুরুত্বপূর্ণ ইংলিশে। প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার আছে মর্মে সরল বিশ্বাস ব্যতীত, সরল বিশ্বাস নাই ব্যতীত, নট বিলিভিং ইন গুড ফেথ, এ জেডের চলাচলের অধিকার আছে এমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এ অবৈধভাবে জেডকে বাধাদান করলো, মানে ইচ্ছাকৃতভাবে করলো। সরল বিশ্বাস যদি না থাকে তাহলে এর বিপরীত কি, ইচ্ছাকৃতভাবে, ভলেন্টিয়ারলি। এখানে তাহলে আমরা বাধা কি, অবৈধ বাধা কি সেটা সংজ্ঞা পেলাম। অবৈধ বাধার শাস্তি একটু পরে আসছি। এরপরে আছে 340-এ অবৈধ অবরোধ বা আটকের শাস্তি, মানে আগে সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছে, সাজাগুলো পরে একবারে দিবে। এরকম আমরা কোথায় দেখেছিলাম, এরকম দেখেছিলাম রবারি এবং ড্যাকৈটি, এই দুইটা সেকশনের প্রথমে ডেফিনেশন, সাজাগুলো পরে দিয়েছে। আর অন্যান্যগুলো আমরা দেখি আগে ডেফিনেশন দিয়ে দেয়, ওইটারে আবার সাজাগুলো দিয়ে দেয়, তারপরে আরেকটা টপিক আসে। তো এখানে দুইটা যেহেতু একই ধরনের টপিক, সাজাগুলো মেবি মিল আছে, এই কারণেই আগে সংজ্ঞাগুলো দিয়ে দিল, তারপরে দিবে সাজা। আবদ্ধ স্থানে কাউকে আটক রাখাই হচ্ছে অবৈধ আটক, মানে কিডন্যাপ করে কাউকে কোনো যদি আবদ্ধ স্থানে চার দেওয়ালের মাঝে যদি আটকে রাখে বা অন্য কোনো জায়গায় যদি আটকে রাখে, তাহলে সেটা কি হয়ে যাবে, আটক রাখা। এ জেডকে একটি ঘরে যেতে বাধ্য করলো, মানে কোনো ঘরে নিয়ে গেল, সেখানে তালাবদ্ধ করে রাখে, জেড যেন কোনো দিকে যেতে না পারে, এ অবৈধভাবে জেডকে অবরোধ করলো। অবরোধ মানে সে আর বের হতে পারবে না সেখান থেকে, আবদ্ধ জায়গায়। একটি ভবনের বহির্ভাগে আগ্নেয়াস্ত্রধারী লোক মোতায়েন পূর্বক, মানে আগ্নেয়াস্ত্র বলতে এখানে বন্দুকের কথা বলা হচ্ছে, বা রাইফেল, রিভলভার এরকম। এ জেডকে বলপূর্বক বলল যে, এ জেডকে বলল যে যদি সে ভবনটি ত্যাগের চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে। এ অবৈধভাবে জেডকে অবরোধ করলো। উপরের উদাহরণ দেখলাম যে তালা মেরেই তাকে ভিতরে আটকে রাখা হলো, পরের উদাহরণে কিন্তু তালা মারছে না,
আবার ভবনের দরজাও বন্ধ করে রাখেনি, শুধু বাইরে লোক দাঁড় করে রাখছে যে আমার দুইটা লোক আছে, তুমি যদি বের হও তাহলে গুলি করে মেরে ফেলবে। অতএব সে ভয়ে বের হতে পারছে না। তো যাই হোক, সে তো আটকা পড়ে গেল। যে কোনো ভাবে আটকে রাখলে কাউকে কোনো আবদ্ধ জায়গায়, সেটা কি হয়ে যাবে? অবৈধ আটক বা অবরোধ, কনফাইনমেন্ট। এরপর আমরা দুইটা সংজ্ঞা জেনে গেলাম, এবার শাস্তিগুলো জানবো। 341 অবৈধ বাধাদানের শাস্তি 1 মাস। এটা উল্লেখ করা আছে বিনাশ্রম। এই যে এটা লক্ষ্য রাখবেন, অধিকাংশ ক্ষেত্রে সশ্রম অথবা বিনাশ্রম, যেমন নিচেরটা স/বি, সশ্রম অথবা বিনাশ্রম। তো এটাতে কিন্তু বিনাশ্রম দেওয়াই আছে, তার মানে এইটা কিন্তু চোখে পড়বে প্রশ্নকর্তাদের। এই সেকশনকে টার্গেট করে প্রশ্ন করবে যে নিম্নের কোনটির ক্ষেত্রে শুধু বিনাশ্রম সাজা দেওয়ার বিধান আছে, কোন সেকশনের ক্ষেত্রে বা কোন অপরাধের ক্ষেত্রে। তখন আপনাকে এই এগুলো মনে রাখতে হবে। তো বিনাশ্রম যেহেতু লিমিটেড কয়েকটা সেকশনে আছে। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, 341 ধারায় অবৈধ বাধাদানের শাস্তি বিনাশ্রম কারাদণ্ড আছে। আর আরেকটা বিষয় বলছিলাম যে বিনাশ্রম কারাদণ্ডের যে সেকশন, সেটা কিন্তু লিমিটেড, খুব বেশি না। আপনারা নোট থেকে খুঁজে খুঁজে বের করে সেগুলো আলাদা প্রয়োজনে একটা পেজে লিখে রাখবেন যে বিনাশ্রম কারাদণ্ড কোন কোন সেকশনে কি কি বিষয়ে কত। এগুলো অবশ্য আমি রিভিশন ক্লাসে আপনাদের জন্য সেগুলো কাজ করছি, রিসার্চ করছি আরো, যে কোনগুলোতে বিনাশ্রম কারাদণ্ড। এইগুলো এই টাইপের প্রশ্ন 23 সালে আসছে, খুবই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। তার মানে সেগুলো বাড়তি একটা চাপের বিষয়, যে কোনটাতে বিনাশ্রম কারাদণ্ড শুধুমাত্র, কোনটাতে শুধুমাত্র অর্থদণ্ড দেওয়া যেতে পারে, এরকম। আবার কোন কোন সেকশনে অর্থদণ্ড উল্লেখ করা আছে, এগুলো আমাদের একটু আলাদাভাবে নজর দিতে হবে। তো সেগুলো আমার কাজ চলছে, আপনারাও একটু নিজেরা থেকে আগে থেকে অ্যাডভান্স করতে থাকেন। যেহেতু ফর্ম ফিল আপের ডেট কবে নাগাদ হতে পারে এ বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য আমরা পাচ্ছি না, কোনো ধারণাও করতে চাচ্ছি না। জাস্ট পড়ে যেতে হবে, পড়াটা কন্টিনিউ রাখি আমরা। কখন হতে পারে সেই অপেক্ষায় থাকি। তবে আমাদের রেডি থাকতে হবে, পরীক্ষা যখনই হোক না কেন যেন আমরা কৃতকার্য হতে পারি। 342 অবৈধ অবরোধের শাস্তি, তাহলে 341-এ বাধা দানের, 342-এ অবরোধের, এভাবে করা আছে। এখানে 1 বছর, আগেরটা হচ্ছে 1 মাস। মানে এমনি একটা মাঠের মধ্যে বা একটা রাস্তায় কাউকে বাধা দিলাম, সাজা কম। কিন্তু কাউকে ঘরের মধ্যে আটকে রাখলাম, এটা তো একটু হলেও বড় ধরনের অপরাধ, তাই এটা সাজা বেশি, অর্থদণ্ডের পরিমাণও ডাবল। 343, 3 বা ততোধিক দিনব্যাপী অবরোধের শাস্তি। 3 দিনের বেশি কাউকে কোনো আবদ্ধ জায়গায় আটকে রাখা হলো, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন পর্যন্ত এই সেকশন। 3 থেকে 9 দিন পর্যন্ত যদি কাউকে আটকে রাখা হয় তাহলে সেটা 2 বছর। আর 344-এ হচ্ছে 10 দিন বা তার বেশি, তাহলে 10 থেকে আনলিমিটেড দিনের জন্য কাউকে যদি রাখা হয় তাহলে 3 থেকে 9 পর্যন্ত 343 ধারার বিষয়। 9 দিন থেকে যদি 10 দিন হয়ে যায় সেটা 344 ধারা, এবং এখান থেকে আনলিমিটেড দিনের জন্য যদি হয় তাহলেও সেটা 344 ধারার বিষয়। তাহলে 3 দিনের যদি কম হয়, কাউকে অবরোধ করে রাখে, 3 দিনের যদি কম হয়, 1 দিন 2 দিন যদি রাখে, তাহলে 342 ধারাতেই হবে। তাহলে 10 দিন পর্যন্ত রাখলে বা তার বেশি দিন রাখলে 3 বছর। 345 মুক্তির জন্য রিট ইস্যু করা সত্ত্বেও অবরোধের শাস্তি। 345 হচ্ছে একজনকে আটক রাখা হয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না, তার পক্ষে তার পরিবারের কেউ বা কোনো আইনজীবী রিট জারি, মানে রিট মামলা দায়ের করলেন। রিট মামলা দায়ের করার পরে মহামান্য হাইকোর্ট বিভাগ রিট ইস্যু করলেন। এই রিট ইস্যু করা সত্ত্বেও অবরোধ করে রাখছে, তাহলে এটা একটা বড় ধরনের অপরাধ। অন্য ধারার শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর যুক্ত হবে। ধরে নেন 10 দিন আটকে রেখেছে এবং রিট ইস্যু হয়েছে, তাহলে 10 দিনের জন্য 3 বছর, আর এখানে অতিরিক্ত 2 বছর, তাহলে টোটাল হবে কত বছর? 3 + 2 = 5 বছর। আর যদি 10 দিন না, 9 দিন, 8 দিন বা 7 দিন আটকে রেখেছে, 7 দিনের দিনই রিট ইস্যু হয়ে গেছে, সেক্ষেত্রে 343-এর সাথে এই 345 যুক্ত হবে, তাহলে 343-এ 2 বছর আর এখানে হচ্ছে 2 বছর, টোটাল 4 বছর।
তো সাধারণত 344-এর সাথে 345 যুক্ত হয়, মানে 5 বছর হয়। কারণ একটা রিট ফাইল করা, সেটা ইস্যু করা, শুনানি পরে, সেটা তো 10 দিনের মতো সময় লেগে যেতেই পারে। তাই আমরা ধরে নেব রিট ইস্যু করার পরে এটা 344 সাথে যুক্ত হয়ে 3 আর 2 5 বছর হবে। 346 গোপন স্থানে অবৈধ অবরোধের শাস্তি, মানে এমন একটা জায়গা যেখানে মানুষ চলাচল কম করে। গোপন মানে স্থানটা এমন জায়গা, গোপন জায়গা মানে এমন একটা বাড়ি যেখানে মানে পরিত্যক্ত বাড়ি, চলাচল করে না, এরকম গোপন স্থান। তার মানে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা একেবারে কম। সেই ক্ষেত্রে অন্য ধারার শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর। তাহলে এখানে অবরোধ 342-এর সাথে 1 বছর যুক্ত হতে, 1 বছর আর 2 বছর 3 বছর হতে পারে। তারপর 3 দিন, এর বেশি দিন যদি রাখা হয় তাহলে 2 2 4 হতে পারে, বা 10 দিন বা বেশি দিন রাখা হলে এখানে 3 2 5 দিন হতে পারে। তার মানে 35 আর 46 কাছাকাছি অতিরিক্ত সময়ের কথা বলছে, মানে অন্য ধারার যে শাস্তি আছে তার সাথে এই শাস্তিটা অ্যাড করে হিসাব করতে হবে। আমি এর আগে এই সেকশনগুলোকে টার্গেট করে প্রশ্ন করেছিলাম 23 ব্যাচে। তো আপনাদের জন্য এই ধরনের প্রশ্ন থাকতে পারে। 347 বলপূর্বক আদায়, অর্থাৎ এক্সটর্টিং বা এক্সটর্শন করার সময় অবৈধ কার্যে বাধ্য করতে অবরোধ শাস্তি। কাজ করছে না, আটকে রাখা হচ্ছে, যতদিন সে কাজ না করবে ততদিন আটকে রাখা হবে। মানে বলছে যে তুমি যদি কাজ না করো তোমাকে এভাবে এখানেই আটকে রাখা হবে, এখানেই থাকতে হবে, বাসায় যেতে পারবে না। অনেক সময় দেখবেন যে বিশেষ করে ইউনিভার্সিটি বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে আহ, প্রধান, তাকে আটকে রাখা হয়, আটকে রাখে একটা কাজ করিয়ে নেওয়া হয়। তো এই বা তার কাছ থেকে এখানে আটকে রেখে কাজ, যদি তার কাছ থেকে চাঁদা দাবি করা হয় তখন, বা কোনো অবৈধ কাজ করার জন্য বাধ্য করা হয়, তখন এই ধারা চলে আসবে। 3 বছর পর্যন্ত শাস্তি হতে পারে। 348 স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যর্পণে অবরোধের শাস্তি। এই স্বীকারোক্তি আদায়, সম্পত্তি প্রত্যর্পণের ক্ষেত্রে আঘাত, ওইটা আমরা আগের যে পার্ট সেখানে দেখেছি। এই কাজের মানে কাজের উদ্দেশ্যটা কি, মোটিভ কি, মোটিভের উদ্দেশ্য, মোটিভ এক আর কাজ আরেক। তাহলে এখানে স্বীকারোক্তি আদায় করতে গিয়ে আঘাত করতে পারে, সেক্ষেত্রে আঘাতের যে সেকশনগুলো দেখলাম সেখানে। আর যদি অবরোধ করে রাখে, কোথাও আটকে রাখে, মারছে না ঠিকই কিন্তু আটকে রাখছে, তাহলে আবার 348 ধারায় চলে যাবে। এখানেও 3 বছর। এরপরে আমরা পড়ব 349। এখানে আমরা দেখছি 349 থেকে 358 অপরাধমূলক বল প্রয়োগ ও আক্রমণ, ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট। আমি যখন স্টুডেন্ট, এই পেনাল কোড পড়ানো হচ্ছে, তো অ্যাসল্ট এবং এখানে অ্যাসল্টের বাংলা হচ্ছে আক্রমণ। তো অ্যাসল্ট এবং হার্ট এর পার্থক্য খুব একটা বুঝতে পারতাম না। আচ্ছা, কাউকে তো আঘাত করলেই তো লেগে গেল, তো আক্রমণ মানে তো আঘাত করার মতোই হচ্ছে, মানে আক্রমণ এবং আঘাতের মধ্যে সূক্ষ্ম যে পার্থক্য আছে এটা আমি বুঝতে পারতাম না। টিচারকে প্রশ্ন করলে টিচার হয়তো ওইভাবে বোঝাতেও পারতেন না। কিন্তু পরবর্তীতে আরেকজন যখন টিচার আসলেন, তখন আমি তাকে প্রশ্ন করে এটা বুঝতে পেরেছিলাম অল্প অল্প। আপনাদের পড়াতে গিয়ে যখন আমি বিভিন্ন বই একটু রিসার্চ করে দেখলাম, তখন আমার এই বিষয়টা ক্লিয়ার হলো যে হ্যাঁ, অ্যাসল্ট এবং হার্টের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, খুব বেশি না। বল প্রয়োগ বা ফোর্স, কোনো ব্যক্তি, সংজ্ঞাটা এরকম: দৈহিক শক্তিতে বা বস্তুর মাধ্যমে বা পশুর মাধ্যমে। তো এর আগে আমরা দেখি যে দৈহিক শক্তিতে, বস্তুর মাধ্যমে বা পশুর মাধ্যমে কিন্তু আঘাতও করা যায়। এইখানেই কনফিউশনটা তৈরি হয়। অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে বা গতির পরিবর্তন করে তবে সে বল প্রয়োগ করেছে মর্মে গণ্য হবে। তার মানে একজন দাঁড়িয়ে আছে, তাকে চলতে বাধ্য করলো, অথবা একজন চলছে তাকে দাঁড়াতে বাধ্য করলো, এই। তো এই যে ফোর্স, এটা আমরা ফিজিক্স বা পদার্থবিজ্ঞান অনুসারে যে ফোর্সটা পড়ি, কাছাকাছি ওই রকমই। নিউটনের যে সূত্র আছে, বলা হচ্ছে কোনো গতিশীল বস্তু যতক্ষণ না তাকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ততদিন সে গতিশীলই থাকবে। তো থেমে যায় কেন? ফ্রিকশনের কারণে থেমে যায়। যদি কোনো মানে ই- তলের উপর দিয়ে চলে, কোনো বস্তুর উপর দিয়ে চলে বা ভূপৃষ্ঠ দিয়ে চলে, তাহলে একটা ফ্রিকশন তৈরি হয়, অথবা যদি শূন্য মাধ্যমে চলে, বায়ুর একটা ফ্রিকশন তৈরি হয়। এই কারণে সেটা থেমে যায় এক সময়। আবার
নিচের দিকে মাধ্যাকর্ষণ বল তাকে টেনে ধরছে, এই কারণে থেমে যায়, সেটা ভিন্ন জিনিস। সেখানে আর অপরাধ হবে না, কারণ গ্র্যাভিটি যদি টেনে ধরে তাহলে তো সেই বলটা আর অবৈধ বা ক্রিমিনাল ফোর্স না, এটা প্রকৃতির নিয়মে হচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি যদি এর পেছনে থাকে তাহলে এটা কি হবে? ফোর্স হবে। এবং 349 ধারে জাস্ট ফোর্সের সংজ্ঞা দেওয়া আছে, এই ফোর্স অ্যাপ্লাই করলে যে কি হবে, সাজা হবে তা না, সেটা ক্রিমিনাল ফোর্স হতে হবে। ক্রিমিনাল ফোর্সটা আমরা বোঝার চেষ্টা করি, 350 আছে অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স। এগুলো পড়ানোর কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, অথবা বলতেও পারে ক্রিমিনাল ফোর্স কত ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে, জাস্ট কত ধারায় সংজ্ঞা আছে, এতটুকু সেকশন এবং সংজ্ঞা কত ধারায়, এটা মনে রাখার জন্য আমাদের পড়তে হবে। আর উদাহরণগুলো যেহেতু আছে, ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করাকে অপরাধমূলক বল প্রয়োগ বলে, মানে ইন্টেনশন যদি থাকে কাউকে থামানোর বা কাউকে গতিশীল করার, তাহলে সেটা হবে। উদাহরণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে নদীতে নোঙর করা মানে কোনো জায়গায় বেঁধে রাখা আছে যেন নৌকাটা ভেসে না যায়, তা নৌকার বাঁধন খুলে দেওয়া। এখন নদীতে যদি স্রোত থাকে, নৌকা বেঁধে রাখা হয়েছে, নোঙর দেওয়া হয়েছে হয়তো বা কোনো কিনারাতে কোনো খুঁটি বা কোনো লাঠি বা কোনো দণ্ড পোতা আছে, সেটার সাথে যদি বেঁধে রাখা হয়, ওই দড়িটা যদি খুলে দেয় তো নৌকা ভেসে চলে যাবে। এটাই কিন্তু ক্রিমিনাল ফোর্স। নৌকা চলে গেল, তাহলে নৌকা চলে গেলে মানুষের কি ক্ষতি হতে পারে না, নৌকাটা হারিয়ে যেতে পারে বা একটা হয়রানি তৈরি হতে পারে। ঘোড়াকে চাবুকাঘাত করে ঘোড়ার গাড়ির গতি বৃদ্ধি করেন। এখন একজন ঘোড়ার গাড়ি চালিয়ে যাচ্ছে, এখন অন্য কেউ যদি ওই ঘোড়াকে আঘাত করে চাবুক দিয়ে, তাহলে ঘোড়ার গতি বেড়ে যাবে, দ্রুত চলে যাচ্ছে, এটাও কিন্তু ফোর্স, ক্রিমিনাল ফোর্স। পালকির খুঁটি ধরে তা থামানো, পালকি যাচ্ছে, পালকিটা কি আগে সম্ভ্রান্ত মহিলারা পালকিতে চড়ে যেতেন এবং বিয়ের সময় বউকে নিয়ে আসা হতো পালকিতে করে, কারণ আগে যানবাহন ছিল না তাই। নতুন বউকে হাঁটিয়ে নিয়ে আসা হয় না। পালকি ব্যবহারের দুইটা উদ্দেশ্য: নতুন বউকে সম্মান দেওয়া বা সম্ভ্রান্ত ব্যক্তিকে সম্মান দেওয়া, এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে পর্দাটা বজায় রাখা। তো এই যে পালকি, পালকিকে থামিয়ে দেওয়া মানে পালকির গতি রোধ করা, কাউকে ইচ্ছাকৃতভাবে দৈহিক শক্তিতে ধাক্কা দেওয়া। তো দৈহিক শক্তিতে যদি ধাক্কা দেওয়া হয়, এইটা ক্রিমিনাল ফোর্স। ধাক্কা দেওয়ার ফলে সে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ক্রিমিনাল ফোর্সের সাথে কি যুক্ত হবে? হার্টটা যুক্ত হয়ে যাবে। আহত করা বা ভীত করা, বিরক্ত করার উদ্দেশ্যে ঢিল ছোড়া, মানে আহত হতে পারে অথবা বিরক্ত হতে পারে, কারণ ঢিল ছুড়ে মারা। ঢিল ছুড়ে মারলে সেটা এই ধারার 350 ধারার সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে, এবং এই ঢিলটা গায়ে লেগে যদি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতের ধারাও এর সাথে যুক্ত হবে। তো কেউ যদি ঢিল ছুড়ে কাউকে আঘাত করে, মনে করেন 323 ধারা চলে আসলো, 323 ধারার সাথে কি এই যে 50 ধারা যে সংজ্ঞা, তো এই অপরাধমূলক বল প্রয়োগ করলে সেটার কি সাজা আছে, কোথায় সাজা আছে, পরবর্তী সেকশন গুলোতে আমরা সাজা দেখব। তো এই সাজাও কি যুক্ত হবে? বাস্তবে আমি এই ধারাতে কখনো মামলা হতেই দেখিনি গো। আমি প্রায় 7 বছর কোর্টে আছি নিয়মিত, এই 7 বছরে আমি একটা মামলা হতেও দেখিনি এই সেকশন গুলোতে। কারণ আঘাত পেলে তো ওই আঘাতের সাজা সেকশন গুলো চলে আসবে, এই ছোট ছোট সেকশন গুলোতে দেয় না। তবে হ্যাঁ, ঢিল মারলো, খুব একটা আঘাতপ্রাপ্ত হলো না, ঢিল যদি না লাগে গায়ে, ঢিল মারলো, ঢিল শরীরে লাগলো না, তাহলে এই সেকশন। আর শরীরে লাগলেই 323, কারণ একটা যদি ফুলের টোকাও দেওয়া হয় 323। তো এখানে যদি না লাগে শরীরে, আঘাতপ্রাপ্ত না হয়, যন্ত্রণা না পায়, তাহলে তো 323 আসছে না, তখন এই সেকশন দেওয়া যেতে পারে। তাহলে এটা খুবই ছোট্ট একটা মামলা হলো না, তুচ্ছ মামলা হলো না। তুচ্ছ মামলা করলে আবার 250 ধারা সিআরপিসি, সেখানে আবার বাদীর সাজা হতে পারে। যেটা সিম্পল মামলা নিয়ে আপনি মামলা করতে আসছেন, সিম্পল বিষয়, ঢিল মেরেছে, ঢিল আপনার গায়ে তো লাগেনি, গায়ে লাগলে আপনি মামলা করতে পারতেন, গায়ে লাগেনি আবার এটা নিয়ে মামলা করতে আসছেন। তো বাস্তবে এই ধরনের মামলা নেওয়াই হয় না আদালতে। আর মহিলার ঘোমটা উন্মোচন, একজন মহিলা, তিনি পর্দার মধ্যে আছেন, তার ঘোমটা তুলে তাকে কি করা হলো, শালীনতা ভঙ্গ করা হলো। তো এইটা 354-তে যেতে পারতো, 354-তে যাবে কিনা সেটা আমরা দেখছি। গোসলের পানিতে গরম পানি ঢালা, একজন গোসল করবে,
শীতের সময় এখন গরম পানি দিয়ে গোসল করে। তো গরম পানি, খুব বেশি গরম পানি যদি ঢেলে দেওয়া হয় এবং গরম পানিতে যদি শরীরের কোনো অংশে সামান্য যদি পুড়ে যায়, তাহলে সেটা ক্রিমিনাল ফোর্স হবে। আহত করা, ভীত করা বা বিরক্ত করার উদ্দেশ্যে কুকুরকে লেলিয়ে দেওয়া। তাহলে কারো পোষা কুকুর আছে, একজনের পিছনে বললো ধর, চলে গেল, কুকুর ঘেউ ঘেউ করতে করতে চলে গেল আরেকজনের পিছনে, তো এটাও কিন্তু আক্রমণ বা ক্রিমিনাল, সরি, এটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স, আক্রমণ না। অপরাধমূলক বল প্রয়োগ। এবার আমরা আক্রমণ 351 ধারায় পড়বো, অ্যাসল্ট। কোনো ব্যক্তি যদি জেনে বুঝে, ইচ্ছাকৃতভাবে মানে ইন্টেনশনালি, তার অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি দ্বারা কোনো দ্বারা অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করবে মর্মে অভিভূত করে, তবে তা আক্রমণ বলে গণ্য হবে। তাহলে আক্রমণ হচ্ছে ক্রিমিনাল ফোর্সের একটা প্রস্তুতির অংশ, মানে প্রিভিয়াস, মানে ফেজ। মনে করেন যে আপনি সকালে উঠে নাস্তা করার আগে কি করবেন? ব্রাশ করবেন। তো ব্রাশ করা যদি অ্যাসল্ট হয়, তাহলে ব্রাশ করার পরে নাস্তা করাটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স। তার মানে ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথমে অ্যাসল্ট করতে হবে। অ্যাসল্টের পরে আসে ক্রিমিনাল ফোর্স। তাহলে অ্যাসল্ট একটা প্রস্তুতিমূলক, ক্রিমিনাল ফোর্সের একটা প্রিপারেশন আর কি। আক্রমণ মূলত অপরাধমূলক বল প্রয়োগের প্রস্তুতিকে বোঝায়, একটু আমি এখানে লিখে দিয়েছি, মানে প্রিপারেশন অফ ক্রিমিনাল ফোর্স, এটা হচ্ছে অ্যাসল্ট। ব্যাখ্যা: শুধু মুখের কথায় আক্রমণ বলে গণ্য হবে না যদি না এর সাথে অঙ্গভঙ্গি বা অন্য কোনো কিছু প্রস্তুতি থাকে। তার মানে আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে শুধু মুখে একটা কথা বললাম যে মারবো কিন্তু, মারবো কিন্তু, এরকম আমি ভয় দেখাচ্ছি, তোমাকে মারবো, তোমাকে ধাক্কা দেবো, ঘুষি মারবো, এরকম কথা বলছে হবে না। এর সাথে আমি যে ঘুষি মারবো, ঘুষি মারার জন্য কি ব্যবহার করতে হবে? হাত ব্যবহার করতে, হাতটাও আমাকে তুলতে হবে। তার মানে মুখের কথার সাথে আমার অ্যাক্টিভিটি, অঙ্গভঙ্গি ম্যাচ করতে হবে। ঘুষি মারবো কিন্তু বলে ঘুষিটা উঠাতে হবে, তাহলে এটা কি হবে? আক্রমণ। এটা যদি আমি কাছাকাছি নিয়ে যাই, সেটা ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে। আর যদি দূরেই থাকি, তাহলে এটা ওই ফোর্সের প্রিপারেশন হিসেবে এটাকে জাস্ট অ্যাসল্ট বা আক্রমণ হবে। মুষ্টি উন্মোচন, মানে একটু আগে আমি আপনাদের ক্যামেরা দেখে মুষ্টি উন্মোচন করলাম, এটা যদি আমি লাইভ, অনলাইনে না করে সামনাসামনি কাউকে যদি সরাসরি করি, তাহলে ফেস টু ফেস যদি করি, সেই ক্ষেত্রে এটাও কিন্তু আক্রমণ হয়ে যাবে। কিন্তু সেটা কি অপরাধমূলক হবে, সেটা নির্ভর করছে আমার ইন্টেনশন কি। হিংস্র কুকুরের মুখশ্বাস খোলা, মানে একটা কুকুরের মুখে কি দেওয়া আছে? মাস্ক দেওয়া আছে, মেটাল বা কোনো শক্ত মাস্ক, যেটার কারণে সে অন্য কাউকে কামড় দিতে পারছে না, আক্রমণ করতে পারছে না। সেটা খুলে দিলে কাউকে আক্রমণ করতে পারে, এই খুলে দেওয়ার সাথে সাথেই এই অপরাধটা হয়ে যাবে। কুকুরটা অন্য কাউকে কামড় দিক আর না দিক, আক্রমণ করুক আর না করুক, এইটা মুখের মুখের যে মাস্ক, সেটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই অপরাধ হয়ে যাবে। আমি তোমাকে বা তোকে মারবো বলে লাঠি ঘোরানো হলো। এখন লাঠি একটা বের করে, আমি কিন্তু তোমাকে মারবো, এইভাবে একজনকে ভয় দেখাচ্ছে, সিচুয়েশনটা এরকম। এবং লাঠিটা কি করছে? ঘোরাচ্ছে, বা লাঠিটা একভাবে উপরে তুলে ধরেছে, ওই যে মুষ্টি উপরে তুলে ধরার মতোই। এগুলোও কিন্তু আক্রমণের উদাহরণ। আমি সংক্ষিপ্ত ভাবে দিয়েছি, পুরো বাক্য দেখতে হলে আপনাকে বিয়ার একটা দেখে নিতে হবে। 352, মারাত্মক উত্তেজনা, উস্কানি ছাড়া আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। তার মানে এখানে আক্রমণ এবং বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট, দুইটা অপরাধের সংজ্ঞা পড়লাম। এই দুইটা অপরাধের সংজ্ঞার শাস্তির ধারা একটাই, 352। অনূর্ধ্ব 3 মাস সশ্রম বা বিনাশ্রম, সেই সাথে 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। এখানে একটা ব্যাখ্যা আছে, উত্তেজনাটি দণ্ড হ্রাস করার পক্ষে যথেষ্ট গুরুতর বা আকস্মিক কিনা তা একটি বিবেচ্য বিষয়। আচ্ছা, এখানে অনূর্ধ্ব 3 মাসের কথা বলা হয়েছে। 3 মাসের ক্ষেত্রে 1 মাসও দিতে পারে, 2 মাসও দিতে পারে, 1 সপ্তাহ দিতে পারে। 3 মাস বা তার 4 মাস দেওয়া যাবে না, 3 মাস একদিনও দেওয়া যাবে না, 3 মাস বা তার নিচে দিতে হবে। এখন 1 সপ্তাহ দিতে পারে যদি খুবই স্লাইড হয়, মানে এখানে দণ্ডটা বা পানিশমেন্টটা কমানোর জন্য এগুলো বিবেচনা করবে যে আসলে সিচুয়েশনটা কেমন হয়েছে, আঘাতটা গুরুতর হয়েছে না আকস্মিক কিনা, যথেষ্ট কিনা। 354, সরকারি কর্মচারীকে কর্তব্যে
বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ অপরাধমূলক বলপ্রয়োগ। এর আগে আমরা কিন্তু এই সরকারি কর্মচারীকে আঘাতের শাস্তি দেখেছি, আর বাধা দানের শাস্তি দেখেছি। এবার বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ, তার মানে এখানে কাজটা কি হচ্ছে? আক্রমণ বা বল প্রয়োগ হচ্ছে। মোটিভ কি? বাধা দান করা, যেন কাজটি করতে না পারে। পুলিশ আসছে, একে অ্যারেস্ট করতে দেবো না, আমার বাবাকে আমি অ্যারেস্ট করতে দিব না। অনেক সিনেমাতে দেখায় ভিলেন থাকে বাবা, মানে ভিলেন থাকে যে তার বাবা আবার আরো বড় ভিলেন। তো বাবাকে অ্যারেস্ট করতে আসে, ছেলে সামনে চলে আসে। তো তখন কি করতে পারে? আঘাত করতে পারে, ওই আঘাতের সেকশনে চলে যাবে। তারপরে এর আগে দেখলাম আটক করে রাখতে পারে বা বাধা দিতে পারে। এবার কি করছে? আক্রমণ করছে বা অপরাধমূলক বল প্রয়োগ করছে, তাহলে 3 বছর সাজা বড় হবে। 354, এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেকশনে মামলা হয়, আমি নিজেও বেশ কয়েকটি ফাইলিং করেছি এই মামলায়। শ্লীলতাহানির উদ্দেশ্যে স্ত্রীলোকের ওপর, তার মানে এই যে শ্লীলতা, শ্লীলতা মানে কি? মডেস্টি। আমরা যেটাকে বলি পর্দা করে মানুষ কেন? আত্মসম্মান বোধ, মানে এখানে দৈহিক দৈহিক যে সম্মান, যেটা মানুষ পর্দা করে রাখে, সেটাকে বলা হচ্ছে মান সম্মান, শ্লীলতা। তো এখানে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ যদি করা হয়, তাহলে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। 354 ধারায় এখানে শুধুমাত্র স্ত্রীলোক ভিকটিম হতে পারে। আর আসামি কি হতে পারে? একজন স্ত্রীলোক আরেকজন স্ত্রীলোকের যদি ওড়না ধরে টান দেয় বা শরীরে মানে বস্ত্র বিবস্ত্র করে ফেলে, সেক্ষেত্রে এই সেকশন চলে আসবে। একজন স্ত্রীলোকও আরেকজন স্ত্রীলোককে বিবস্ত্র করতে পারে, 354 হবে। এখন একজন যদি পুরুষ আরেকজনকে বিবস্ত্র করে পাবলিক প্লেসে, তাহলে সেটা 354 ধারা আসতে পারে। যদি 354 ধারা হওয়ার মানে জায়গাটা হচ্ছে এখানে জৈবিক কামনা, মানে সেক্সুয়াল কোনো যদি মোটিভ না থাকে, যে স্ত্রীলোকের কে বিবস্ত্র করা হচ্ছে, তার সাথে ইন্টারকোর্স বা তাকে রেপ করার কোনো উদ্দেশ্য যদি না থাকে, সেই ক্ষেত্রে 354 ধারা আসবে। আর যদি মনে মনে এই যে রেপের কোনো উদ্দেশ্য থাকে, যেটাকে আমরা বলতে পারি ইপটেজিং, সেটা চলে যাবে নারী ও শিশু নির্যাতন আইনে। অথবা 10 ধারা আছে যেটাকে বলে মলেস্টেশন, শরীরের স্পর্শ স্পর্শকাতর স্থানে যদি হাত দেয়, এই হাতটা কে দিবে? পুরুষ দিবে। ওই ওখানে কিন্তু আবার নারী নারী শরীরে হাত দিলে ওই ধারা আসবে না, মলেস্টেশন হবে না। পুরুষ নারী শরীরে হাত দিলেই হবে। আর যদি নারী নারী শরীরে হাত দেয়, 354 ধারা হতে পারে, যদি বিবস্ত্র করে, তার যে শ্লীলতা সেটা নষ্ট হয়। মানে জনসম্মুখে আছে, তার যদি ওড়নাটা খুলে নেওয়া হয় বা একটু সরিয়ে দেওয়া হয় বা মাথায় কাপড় দেওয়া আছে, একটা ওড়না দেওয়া আছে বা হিজাব দেওয়া আছে। আবার যে মহিলা বোরকা পরেন সামনে, উনি চোখ ছাড়া কিছু খুলে রাখেন না, জাস্ট সামনে একটা কি দেয়, মুখ শ্বাস বা এই ধরনের কোনো পাতলা কাপড় ঝুলিয়ে রাখেন, এটাও যদি সরিয়ে তার ফেসটা উন্মুক্ত করে দেওয়া হয়, 354 ধারা সেটাও চলে আসতে পারে। 356, পরিহিত বা বহনরত কোনো সম্পত্তি। পরিহিত মানে ওই যে গলায়, কানে, নাকে, হাতে মহিলারা স্বর্ণ বা অন্য চাঁদি বা এখন তো আবার ডায়মন্ড, এই ধরনের মূল্যবান যদি অলংকার পরেন অথবা বহন করছেন, মানে শরীরে পরা নাই কিন্তু তার পার্সের মধ্যে আছে, সম্পত্তি চুরির প্রচেষ্টায় আক্রমণ অপরাধমূলক বল প্রয়োগ। তার মানে এটা অনেকটা দর্শিতার মতন, বা ওই যে ছিনতাই করতে গিয়ে যদি কোনো মহিলাকে আক্রমণ করা হয়, কারণ তার শরীরে কি আছে? গহনা পরানো আছে, সেটা নেওয়ার জন্য আক্রমণ করা হলো বা বল প্রয়োগ করা হলো অপরাধমূলক ভাবে। বা তার হাতে ভ্যানিটি ব্যাগ আছে, তার মধ্যে কি আছে? সম্পত্তি আছে, সম্পত্তিটা টাকাও হতে পারে, ক্যাশ হতে পারে। তো এটা যদি নেওয়া হয়, নিতে মানে উদ্দেশ্য কি? এগুলো নিবে, কিন্তু অ্যাক্টিভিটি কি? আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। 356 ধারায় এটা বোঝার চেষ্টা করেন। এখানে উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি নেবে, কিন্তু সম্পত্তি নিতে যায় আবার আরেকটা অপরাধ করে ফেলছে, আক্রমণ বা বল প্রয়োগ। তাহলে উদ্দেশ্য এক, অ্যাক্টিভিটি আরেক। অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। 357, অবৈধ অপরাধের প্রচেষ্টায়, তাহলে উদ্দেশ্য কি? তাকে কনফাইন করে রাখবে, আটক করে রাখবে। আটক করে রাখতে যে কাজটা কি করছে, অ্যাক্টিভিটি কি করছে? আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করছে। তার মানে উদ্দেশ্য অন্য, কাজ করছে এক।
তাই এই এই সেকশনে সাজাটা চলে আসছে এখানে। 1 বছর, এখানে 1,000 টাকা অর্থদণ্ড উল্লেখ করা আছে। 358, মারাত্মক উত্তেজনা বা উস্কানি বা প্ররোচনার ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এখানে দেখেন খুবই সামান্য সাজার পরিমাণ দেওয়া আছে 1 মাস। তারপরেও আবার এখানে বলা আছে বিনাশ্রম। এখানে অল্প সাজা 1 মাস, এবং সেটা দিলেও সশ্রম হবে না, বিনাশ্রম হবে। কেন? কারণ মারাত্মক উত্তেজনা, উস্কানি বা প্ররোচনার ফলে এই কাজটি করে ফেলেছে, রাগ কন্ট্রোল করতে পারেনি, রাগের ফলে এই কাজটি করেছে। এর আগে আমরা দেখেছি 300 ধারায় রাগ উঠে গেছে, মারাত্মক উস্কানি, হঠাৎ উস্কানি দিয়েছে, রাগ কন্ট্রোল করতে না পারে আরেকজনকে মেরেই ফেলেছে। তো মেরে ফেললে তখন 300 ধারা চলে যাবে, তখন ওইটা কি হয়ে যাবে, 304 ধারায় কালপেবল হোমিসাইডের সাজা হবে। আর যদি মেরে না ফেলে, জাস্ট আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, সেক্ষেত্রে 1 মাস এই সেকশনে চলে আসবে। তো বুঝতে হবে উদ্দেশ্য কি এবং কাজটা কি করছে, দুইটাকেই আমাদের বিবেচনায় নিয়ে সেকশন কোনটাতে হবে এবং কত সাজা হবে সেটা মনে রাখতে হবে। আচ্ছা, আর কয়েকটি সেকশন আছে, অধৈর্য হবেন না। আর 12 মিনিটের মতো ক্লাস হবে, তাহলে শেষ হয়ে যাবে আশা করছি। কেউ যদি প্রশ্ন করতে চান, প্রস্তুতি নিতে থাকেন। এরপরে আমরা মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব, শ্রমে বাধ্য করা এগুলো পড়বো। 359, মনুষ্যহরণ বা কিডন্যাপিং, শিশু চুরিও বলা যাবে এটাকে। কিড মানে শিশু, কিডন্যাপিং শিশু চুরি বা মনুষ্যহরণ। সংজ্ঞায় বলা হচ্ছে, সংজ্ঞার মধ্যে প্রকারভেদ দিয়ে দিয়েছে। 2 প্রকার, কি কি? বাংলাদেশ থেকে আর অভিভাবকের নিকট থেকে। এখানে কিন্তু কত প্রকার মনুষ্যহরণ, কত প্রকার কিডন্যাপিং, কত প্রকার প্রশ্ন আসে, 2 প্রকার। এটা মনে রাখবেন। কি কি? বাংলাদেশ থেকে, আর বাংলাদেশ থেকে শিশু নিয়ে বিদেশে চলে গেল। আর অভিভাবকের নিকট থেকে, অভিভাবকের নিকট থেকে শিশু নিয়ে কোথায় চলে গেল, বাংলাদেশে অন্য একটা জায়গায় বা বিদেশেও নিয়ে যেতে পারে। তো এখানে অভিভাবকের নিকট থেকে বলতে অভিভাবকের কাছে আছে, মানে অভিভাবকের কাস্টডিতে আছে। আর অভিভাবকের বাইরে বলতে কোনো হয়তো স্কুল থেকে বা রাস্তাঘাট থেকে নিয়ে গেছে, ওই সময় সাথে অভিভাবক ছিল না, এরকম। ধারা 360, বাংলাদেশ থেকে মনুষ্যহরণ কিডন্যাপিং এর সংজ্ঞা, বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে চলে যেতে হবে, তার মানে বিদেশে নিয়ে যেতে হবে, যেটাকে আমরা শিশু পাচার বা চাইল্ড ট্রাফিকিংও বলে থাকি। তো চাইল্ড ট্রাফিকিং বলে কোনো অপরাধ এর সংজ্ঞা এই পেনাল কোডে নাই। তবে এখানে মানব পাচার বলে কিন্তু আলাদা আইন আছে, অতএব এগুলো প্রাসঙ্গিক আমাদের, যেহেতু সিলেবাসে আছে, সেহেতু আমাদের এমসিকিউ রিটেনে এগুলো পড়তে হয়, পড়তে হবে। ভাইভাতে প্রশ্ন করতে পারে, কিন্তু এগুলো বাস্তবে মামলা হয় না। কারণ বাস্তবে মামলা হওয়ার জন্য আমাদের আলাদা এক বাংলাদেশে আইনই হয়ে গেছে, মানব পাচার আইন, হিউম্যান ট্রাফিকিং আইন আলাদাই হয়েছে, এবং সেটার জন্য আলাদা ট্রাইব্যুনালও আছে, বিচারের কোর্টও ভিন্ন, আইনও ভিন্ন। এই আইনের কাজ নাই বাস্তবে। 361, অভিভাবকের নিকট থেকে মনুষ্যহরণ, এটার সংজ্ঞা হচ্ছে, কোনো ছেলে শিশু যদি হয়, 14 বছরের যদি নিচে হয়, 14 বছর পূর্ণ হলে কিন্তু সেটা মনুষ্যহরণ হবে না। আর মেয়ে শিশু হলে 16 বছরের নিচে হতে হবে। 16 বছর এর বার্থডে পালন করা যদি হয়ে যায়, মানে 16তম বার্থডে পালন করলো কোনো মেয়ে, তখন যদি কিডন্যাপ করে, তখন সেটা কিডন্যাপিং হবে না, কারণ এই মানে এই সেকশনের মধ্যে আসবে না। আর ছেলের ক্ষেত্রে 14তম বার্থডে পালন করলে আর হবে না, তার নিচে থাকতে হবে, মানে আন্ডার 14। আর মেয়ে হলে, গার্ল হলে আন্ডার 16। অথবা উন্মাদকে যে কোনো বয়সের, উন্মাদ যে, মানে তার বয়সটা এখানে নির্দিষ্ট না, কারণ তার তো হিতাহিত জ্ঞান নাই। আচ্ছা, উপরে যে 14 বছরের ছেলে আর 16 বছরের মেয়ের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি, এখানে 14 বছরের ছেলের একটু জ্ঞান হয়ে যায় আর 16 বছরের মেয়ের জ্ঞান হয়ে যায়, এটা বোঝানো হয়েছে নাকি এখানে? এটা আমার কিন্তু সবসময় কনফিউশন কাজ করে, আমি ক্লিয়ার না এটা। তবে যেহেতু এখানে উন্মাদকে এখানে লেখা আছে, তো এখানে বুঝতে পারি যেহেতু জ্ঞানের সাথে এখানে সম্পর্ক আছে, তাহলে ছেলের বয়স 14 বছরে যথেষ্ট হয়ে যায়, আর মেয়ের বয়স হতে 16 বছর লাগে। এখানে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন করা হয়েছে আমার মনে হচ্ছে। ব্যতিক্রম, নিজেকে অবৈধ শিশুর পিতা ভেবে নিয়ে যাওয়া মনুষ্যহরণ নয়। মনে করেন যে অনেক সময় অবৈধ সন্তান জন্মগ্রহণ করতে পারে, যে অবৈধ সন্তানের প্রতি বাবার আবার কি থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে।
বায়োলজিক্যাল ফাদার তার সন্তানকে নিয়ে যাচ্ছি ভেবে অন্য আরেকজনের সন্তানকে নিয়ে চলে গেছে ভুলক্রমে। তাহলে এটা যেহেতু ভেবে মানে ভুলক্রমে, অতএব কিডন্যাপিং এর উদ্দেশ্য নাই, মোটিভ ছিল না, এই কারণে এটা কি হবে না, মনুষ্যহরণ বা কিডন্যাপিং হবে না। 362, অ্যাবডাকশন বা অপহরণ। এর সংজ্ঞা কি? কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করানোর উদ্দেশ্যে জোরপূর্বক, বাধ্য করে, প্রতারণামূলকভাবে প্ররোচিত করে নিয়ে যাওয়াকে অপহরণ বলে। ঠিক আছে। তো এখানে একটু আগে আমরা দেখলাম যে 14 বছর, 15 বছর বা 16 বছর এর কোনো ছেলেকে যদি নিয়ে যাওয়া হয়, সেটা কিন্তু আর কিডন্যাপিং না, সেটা অ্যাবডাকশন হয়ে যাবে, কারণ সে এখন আর কি নাই, শিশু নাই, সে একটু বড় হয়ে গেছে। বড়দেরকে নিয়ে গেলে সেটাকে বলে অ্যাবডাকশন। বড়দের ইংলিশ কি? অ্যাডাল্ট। তো এখানে অ্যাবডাকশনের উপর আপনারা কি লিখতে পারেন? অ্যাডাল্ট। অ্যাবডাকশন শব্দের সাথে অ্যাডাল্ট শব্দের মিল আছে, তাই অ্যাডাল্টদেরকে নিয়ে গেলে অ্যাডাল্ট মানে অ্যাবডাকশন। আর শিশুর বাংলা ইংলিশ হচ্ছে কিড। কিডদেরকে নিয়ে গেলে কিডন্যাপিং। এবং এই কিড গুলো 14-16 নিচে হতে হবে। মেয়ে হলে 16 নিচে হলে কিড, তখন কিডন্যাপিং। আর 16 বছরের বা 17 বছরের কোনো মেয়েকে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে? অ্যাবডাকশন, নট কিডন্যাপিং। তাহলে কিডন্যাপিং এবং অ্যাবডাকশনের যে মূল পার্থক্য, সেটা হচ্ছে বয়স এবং উন্মাদ কিনা। উন্মাদ হলে আবার, উন্মাদ যদি 70 বছরেরও কোনো উন্মাদ হয়, তাহলে কিন্তু সেটা কিডন্যাপিং, কারণ 70 বছরের মানে 70 বছর উন্মাদ বা ইনসান পার্সনকে কি শিশুর সাথে তুলনা করা হচ্ছে, কারণ তার হিতাহিত জ্ঞান নাই মানসিক বিকৃতির কারণে। আশা করি কিডন্যাপিং এবং অ্যাবডাকশন দুই ধরনের নাম করার কারণটা কি ক্লিয়ার হয়েছে। নামের মধ্যেই লুকিয়ে আছে কিড, আর অ্যাডাল্টের থেকে অ্যাবডাকশন। এবার সাজাগুলো দেখি। 363 মনুষ্যহরণ বা কিডন্যাপিং, শাস্তি হচ্ছে অনূর্ধ্ব 7 বছর। 364 খুন করার উদ্দেশ্যে মনুষ্যহরণ বা অপহরণ, যেটা করা হোক না কেন, যাবজ্জীবন অথবা 10 বছর। 364 এ 10 বছরের কম বয়স্ক ব্যক্তিকে বা শিশুকে খুন বা গুরুতর আঘাত বা দাসত্ব বা সেক্স র্যাকেট কর্তৃক, মানে এখানে যৌন লালসার উদ্দেশ্যে যদি ব্যবহার করা হয়, তার মানে তাকে দিয়ে সেক্স বিজনেস করাবে, এটা যদি করা হয় খুবই জঘন্য যেহেতু অপরাধ। তাই দেখেন এখানে সাজাও কি ধরনের হবে। মনুষ্যহরণ বা অপহরণ যদি করা হয় এই ধরনের উদ্দেশ্যে 10 বছরের কম বয়স্ক একজন শিশুকে, তার মানে শিশু, ছোট শিশুকে নিয়ে যাবে। এই ছোট শিশুকে নিয়ে গেলে বাবা মাকে তো ভুলেই যাবে 5-7 বছর পরে গিয়ে, তখন আর সে বাবা মার কাছে আর ফেরত আসতে পারবে না। তাহলে একটা শিশুকে যদি নিয়ে যাওয়া হয়, বাবা মার যার শিশু হারিয়ে যাবে তার পরিস্থিতিটা কেমন চিন্তা করেন। তো এটা আমরা অনেক সময় ইন্ডিয়ান যে ক্রাইম অনুষ্ঠানগুলো দেখি, ক্রাইম পেট্রোল, এখানে দেখা যায় এই ধরনের দেখি। অনেক পরে হয়তো বা উদ্ধার হয় কিছু, খুব পার্সেন্টেজ খুবই কম। তো খুবই একটা, মনে করেন যে হৃদয় বিদারক একটা ঘটনা, অমানবিক খুবই ঘটনা। তাই এটা যেহেতু অনেক বড় অপরাধ, তাই এটার শাস্তি অনেক বড় দিতে হবে, মৃত্যুদণ্ড, যেন এই ধরনের অপরাধ কেউ করতে সাহস না পায়। অথবা যাবজ্জীবন অথবা 14 বছর, এবং যা 7 বছর এর অনূন্য 7 বছর, অনূন্য মানে মিনিমাম 7 বছর দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, এখানে মিনিমাম উল্লেখ করা আছে। খুব কম সাজার সেকশনে কিন্তু মিনিমাম বা ধারাতে মিনিমাম বা ন্যূনতম শাস্তির বিধান থাকে। এখানে 7 বছরের নিচে দেওয়াই যাবে না। যে নিয়ে গেছে সে যদি মানে অল্প বয়সী ব্যক্তিও হয়, যে অপরাধটা করেছে তাকেও 7 বছর সাজা দিতে হবে। সে যদি শিশু হয়, মানে মাইনর হয়, একজন শিশু আরেকজন শিশুকে নিয়ে গেছে তাকেও 7 বছর দিতে হবে, এটা বলা হচ্ছে। যদিও সেটা শোধন করা যাবে, সেটা ভিন্ন জিনিস। তবে যদি 18 বছর বা 19 বছরের কোনো ব্যক্তি যদি এখানে অপরাধী হয়, তাকে মিনিমাম 7 বছর দিতে হবে। 374, বেআইনিভাবে শ্রমে বাধ্য করলে শাস্তি হবে, মানে জোর করে শ্রম করে নিচ্ছে, লেবার, এখানে 1 বছর। যুদ্ধবন্দী আশ্রিত ব্যক্তিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কাজে বাধ্য করা, এখানেও 1 বছর। যুদ্ধবন্দী ও আশ্রিত ব্যক্তি বলতে কাদেরকে বোঝাবে? জেনেভা কনভেনশন, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, যেটা 12/8/1949 সালে জেনেভা, জেনেভাতে যেটা হয়, এর 4 দফায়
চার দফা বলতে এখানে আর্টিকেল 4-এ বলা আছে বর্ণিত ব্যক্তিবর্গকে বোঝাবে। এই সেকশনটা বাস্তবে কাজে আসে না, কারণ লেবার কোড বলে আলাদা কোর্টই আছে, সাধারণ কোর্টে এই ধরনের মামলা আসে না। তো লেবার আইনে লেবার কোর্টে মামলা হয়। এরপরে 75-76, এখানে রেপ সম্পর্কে বলা আছে। 75 ধারাটা আমাদের খুবই কাজে লাগে, এখান থেকে বিগত সালে প্রশ্ন আসে। ধর্ষণ বা রেপের সংজ্ঞা: কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় নিম্নবর্ণিত ক্ষেত্রে কোনো নারীর সাথে যৌন সঙ্গম করলে, সেক্সুয়াল ইন্টারকোর্স করলে, শারীরিক মিলন ঘটালে ধর্ষণ মর্মে ধর্ষণ করেছে মর্মে গণ্য হবে। ধর্ষণের উপাদান 5টি, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আছে। ধর্ষণের উপাদান কয়টি, ধর্ষণের উপাদান কয়টি, ধর্ষণের উপাদান কয়টি, এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। 5টি, এটা মনে রাখবেন। হাতের 5, ধর্ষণের উপাদানও 5। ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা এখানে ব্র্যাকেটে লিখে রাখেন আপনারা, উইল। এখানে আপনারা ব্র্যাকেটে লিখবেন হচ্ছে উইল। তারপরে বিনা সম্মতিতে, এখানে লিখবেন হচ্ছে কনসেন্ট, উইথাউট কনসেন্ট। আর এখানে ইচ্ছার বিরুদ্ধে লিখতে পারেন এগাইনস্ট হার উইল। আর বিনা সম্মতিতে উইথাউট কনসেন্ট। মৃত্যু বা আঘাতের ভয়ে সম্মতি আদায় করলে, মানে আমার সাথে শারীরিক সম্পর্ক না করলে মেরে ফেলবো বা আঘাত করব, হাত ভেঙে দেব, গলা টিপে ধরবো, এভাবে ভয় দেখিয়ে তখন সেই মেয়েটা বাধ্য হবে নিজেকে স্যারেন্ডার করতে। তখন আর সে বাধা প্রদান করবে না। পুরুষটি জানে স্বামী নয়, কিন্তু স্বামী হিসাবে ভুল বুঝিয়ে যদি শারীরিক সম্পর্ক করে, মানে একটা মিথ্যা মিথ্যা বিয়ের নাটক করে, অথবা রাত্রিবেলা কোনো পুরুষ যদি অন্য একটি নারীর ঘরে প্রবেশ করে নারীটা মনে করছে যে হয়তো বা আমার স্বামী আমার কাছে আসছে, কিন্তু পুরুষটি জানে যে তার স্বামী বাইরে আছে, সে তার স্বামী না। এইটা অনেক সময় ফ্যামিলির মধ্যে হয় যে ভাইয়ের বউয়ের কাছে হয়তোবা অন্য, তার মানে স্ত্রী, দেবর, এই টাইপের কোনো মানুষ এই কাজটি করে। খুব জঘন্য একটি কাজ, ফ্যামিলির মধ্যে অনেক সময় হয়, অনেক সময় মামলাও হয় না, কিন্তু এটাও রেপ। কারণ অন্ধকারে যেহেতু কাজটি করছে, এই কারণে বুঝতে বুঝতে পারছে না, স্ত্রী মনে করছে যে আমার স্বামী, কিন্তু আসলে স্বামী না। অথবা হয়তোবা কিছুটা অবচেতন ঘুমের ঘোরে আছে। অনেক সময় দেখবেন যে যেগুলো বার বা যেখানে মদ্যপান করে লাইসেন্স সহ, সেখানে যদি কেউ মদ্যপান করলো কোনো নারী, মানে অর্ধেক চেতন অবস্থায় অর্ধেক অবচেতন অবস্থায় আছে, ওই সময় কোনো যদি পুরুষ আসে, সে ভাবছে আমার স্বামী, তারপরেও এটা রেপ হবে। 14 বছরে পড়ছিলাম ধর্ষণের উপাদানগুলো। 5 নম্বর উপাদান হচ্ছে 14 বছরের কম বয়স্ক যদি কোনো শিশু হয়, অর্থাৎ মেয়ে শিশু হয়, তার যদি সম্মতি নেওয়া হয় অথবা সম্মতি ব্যতীতও তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয়, সেটা অবশ্যই রেপ বা ধর্ষণ হবে। কারণ 14 বছরের কম বয়স্ক কোনো মেয়ে শিশুর সম্মতি আইনগত কোনো সম্মতি নয়, কারণ সম্মতি দেওয়ার জন্য সে শারীরিক এবং মানসিকভাবে ফিট নয়। ব্যাখ্যা: ধর্ষণের ক্ষেত্রে যৌন সঙ্গমকালে যৌনাঙ্গ প্রবিষ্ট করানোই যথেষ্ট। ব্যতিক্রম: স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নয় এমন নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে সেটা ধর্ষণ হবে না। স্বামী কর্তৃক 13 বছরের কম বয়স্ক নিজ স্ত্রীর সাথে যৌন সঙ্গম করলে ধর্ষণ হবে। উপরে যে কথাটা লেখা আছে সেটাই নিচে আমি সোজা করে লিখেছি। আইনটা দুর্বোধ্য হয়, আইনটা একটু ঘোরানো পেঁচানো বেঁকানো থাকে এবং ডাবল নেগেটিভ থাকে। যেমন উপরে বাক্যটা হচ্ছে ডাবল নেগেটিভ, এখানে এখানে দেখেন, এখানে একবার নয় বলছে, শেষে আবার বলছে না। তো এইটাকে যদি দুইটা ডাবল নেগেটিভ তুলে দিই, তাহলে নিচে হয়, মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তো নিচেরটাকে, উপরের বাক্যটাকে নিচের সংক্ষেপে আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো আমরা দেখলাম ধর্ষণের সংজ্ঞা। ধর্ষণের সংজ্ঞায় দুইটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দুইটি উপাদান: 1 নম্বর উপাদান হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছা হচ্ছে উইল। মনে করেন যে ইচ্ছা, আর 2 নম্বর হচ্ছে সম্মতি। তো ইচ্ছা এবং সম্মতি দুইটা কাছাকাছি আপনাদের মনে হতে পারে যে দুইটা তো একই, আলাদা তো কিছু নাই। তো ইচ্ছার সম্মতির মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে, আমি বলি। মনে করেন যে আপনার
সিনেমা দেখতে খুব ভালো লাগে। এখন আপনার বন্ধুকে যে আপনি বললেন যে দোস্ত চলো সিনেমা দেখতে যাই, যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সুপারস্টার বা মেগা স্টারের একটি সিনেমা আসছিল দরদ, এখনো চলছে। তো এটার কারণে অনেকে সিনেমা হলমুখী হয়েছেন, এই উদাহরণটাই দিই। তো আপনি চাচ্ছেন দরদ সিনেমাটা দেখতে, আপনার বন্ধুকে যে বললেন, আপনার বন্ধুরও খুব ইচ্ছা করছে। মানে বন্ধু বললো যে দোস্ত আমারও তো সেটাই ভাবছিলাম, আমি তোমাকে প্রস্তাব দিতে চাচ্ছিলাম, তো চলো দুই বন্ধু চলে যাই সিনেমা দেখতে যাই। তার মানে প্রথম বন্ধু যিনি প্রস্তাব দিচ্ছেন তারও ইচ্ছা আছে, দ্বিতীয় বন্ধুরও ইচ্ছা আছে, দুইজনে মনে মনে ভাবছে বন্ধুকে বলি একসাথে সিনেমা দেখতে যাও। এটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা হচ্ছে নিজের ভেতর থেকে আসে, যেটা সেটা হচ্ছে ইচ্ছা। আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনি সিনেমা দেখতে খুবই আপনার ইচ্ছা করছে, আপনি যেতে যাচ্ছেন, আপনার বন্ধুকে বললেন, বন্ধুর সিনেমা দেখতে ইচ্ছা করছে না, কারণ তার ভালো লাগছে না যেতে। সে প্রথমে বললো না আমার ভালো লাগছে না, বাংলাদেশি মুভি আমি দেখি না, বা আমার এই মুভি এই মুহূর্তে দেখতে ভালো লাগছে না, বা আজকে আমার যেতে ভালো লাগছে না। একটা অজুহাত কোনো কিছু দিয়ে উনি আজকে যেতে চাচ্ছেন না, মানে রাজি, ওনার ভিতর থেকে ইচ্ছা নাই, ওনার ভিতর থেকে ইচ্ছা নাই। কিন্তু আপনি যেহেতু বন্ধু, আপনি তাকে কি করছেন, টেম্পটেশন দিচ্ছেন, লোভ দিচ্ছেন কি, যে টিকিটের পয়সা আমিই দিব, যাতায়াত খরচ আমিই দিব, ইভেন পপকর্নও আমি খাওয়াবো, সিনেমা দেখে আসার পথে রাত্রে ডিনারও আমি করাবো। এখন বন্ধু সিনেমা দেখতে হয়তো বা ইচ্ছা নাই, কিন্তু অন্যান্য যে টেম্পটেশন বা লোভ দেখানো হচ্ছে, এই লোভে হয়তোবা তিনি যেতে পারেন। তো এইটাকে বলে হচ্ছে সম্মতি। এটা ইচ্ছা না, ইচ্ছা হচ্ছে নিজে থেকে মনের মধ্যে থেকে আসে। যখন একজন নারী আর এবং একজন পুরুষ যখন যৌন সঙ্গমে লিপ্ত হন, শারীরিক সম্পর্ক করেন, উভয়ের যদি ইচ্ছা থাকে তাহলে সেটা দুইজনের জন্য প্লেজার বা আনন্দের বিষয়। কিন্তু যদি একজনের ইচ্ছা না থাকে, তাহলে সেটা কি হবে, এই যে ধর্ষণ হতে পারে, কারণ সেটা নারীর জন্য কি হবে, কষ্টদায়ক হবে, কারণ তার ইচ্ছা করছে না। আবার অনেক সময় স্বামী বা পার্টনার তার ইচ্ছা করছে, তার ইচ্ছাকে সম্মান জানাতে হয়তো বা নিজের ইচ্ছা না করলেও তিনি সম্মতি দিয়ে দিচ্ছেন, মানে বাধা দিচ্ছেন না। এটাকে বলে সম্মতি। তার মানে সম্মতি হচ্ছে অন্যের অনুরোধ রক্ষা করা, এটা হচ্ছে সম্মতি দেওয়া বলতে পারি। ইচ্ছার এবং সম্মতির মধ্যে এই হচ্ছে বেসিক পার্থক্য। আমার মনে হয় এই জিনিসটা, মানে এর আগে আমি 22 সালে 23 সালে অনেককে প্রশ্ন করে ইচ্ছা এবং সম্মতির মধ্যে সূক্ষ্ম এই পার্থক্যটা অনেকে বলতে পারেননি। তাই এটা পড়াতে গিয়ে আমার মনে হয় এখানে একটু বলে দেওয়া উচিত। আর আগে থেকে যারা জানেন তারা তো আহ, ভালোই, সমস্যা নেই। আর না জানলেও বা জানলেও আপনার এখানে রিভিশন হয়ে গেল, না জানলে তো জানা হলোই। তো দুইটা উপাদান আমার কাছে প্রথমে মনে হয়েছিল এটা একই, আমার মনে হয়েছিল আমার যেখানে যেখানে কনফিউশন তৈরি হয় সেখানে সেখানে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। আর আপনার কোথায় কনফিউশন হচ্ছে সেটা কিন্তু আমাকে না জানালে আমি কিন্তু বুঝতে পারবো না। টিচার হিসেবে অন্যান্য স্টুডেন্টরা কি কি কনফিউশনের সম্মুখীন হয়েছে এর আগে, কি কি সমস্যা হয়েছে, সেই জায়গায় আমি মনে পড়লে আমি আলোচনা করি, নিজে থেকে একটু ব্যাখ্যা দিয়ে একটু বলে দিই আলাদাভাবে, মানে নোটের বাইরে। অথবা আগের ব্যাচে এই জায়গায় একটু সমস্যা হয়েছিল সেটা ক্লিয়ার করার চেষ্টা করি। কিন্তু আপনার মনে করেন এখানে যারা যারা এই মুহূর্তে ক্লাস আছেন, অথবা পরবর্তীতে যারা আমার ভিডিও দেখবেন, যারা ইউটিউবে ভিডিও দেখবেন, তখন তাদের যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করতে পারেন, অথবা স্ক্রিনে আমি সবসময় নম্বর দিয়ে দিই, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারবেন। মেসেজ করে আমাকে এই সমস্যার সমাধান করে নিতে পারেন, যেখানে কোনো সমস্যা হবে। তাহলে আপনার কোন জায়গায় সমস্যা এটা যদি আমাকে না বলেন, আমি কিন্তু সেটার সমাধান দিতে পারবো না। আমি ওভারঅল সবার কোন জায়গায় সমস্যা হতে পারে সেটা বুঝে ক্লাস নিচ্ছি, কিন্তু সবার তো আর বোঝার ক্ষমতা একরকম নয়। তো ছোট কোনো সূক্ষ্ম বিষয় যদি আপনার কাছে মনে হয়, একটু স্যারকে জিজ্ঞাসা করে বা ভাইয়াকে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নিতে পারলে ভালো হতো। বিনা দ্বিধায় আমাকে অবশ্যই মেসেজ করবেন বা লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারেন। আমি সবসময় প্রশ্নকে উৎসাহিত করি। আমি লাইভে টিচারদেরকে অনেক বিরক্ত করেছি, টিচাররা বিরক্ত হননি, আনন্দিত হয়েছে। টিচারদেরকে আমি ব্যস্ত রাখতাম, ক্লাসে 1 ঘন্টা আগে চলে যেতাম হাই স্কুল থেকেই। টিচারের থেকে আর 1 ঘন্টা আমি আলাদাভাবে কি করতাম, সাপোর্ট নিতাম। এটা টিউশনই না, উনি আমার ক্লাস টিচার, 1 ঘন্টা আগে আমি চলে যেতাম, স্যার আসে তো কখন কোন স্যার আসছে, একটা আমার কনফিউশন আছে আগের দিনের ক্লাসে, আমি সেটা সমাধান করে দেবো। এটা হাই হাই স্কুল থেকে আমার এই প্র্যাকটিসটা ছিল। এই কারণে আমার খুব একটা আমার লাইফে টিউশনই লাগেনি। বরং আমি ক্লাস 9-এ উঠে ক্লাস 9 থেকে এখন পর্যন্ত এই যে টিউটর হিসেবে সার্ভিস দিয়ে যাচ্ছি, শিক্ষকতা করাচ্ছি, আনঅফিসিয়াল শিক্ষা।
তার মানে আমি যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতাম তাহলে অফিসিয়াল টিচার হতাম। আর যেহেতু এটা আমি টিউটর বা টিউশন দিচ্ছি মেন্টর হিসেবে, এটা আনঅফিসিয়াল একটা প্রাইভেট বা টিউশন নিয়ে দিচ্ছি। ওই ক্লাস 9 থেকে শুরু করে, ক্লাস 9 হচ্ছে 2001 সাল ছিল, আর এখন 2024 সাল। তার মানে বলতে গেলে 23 বছর ধরে আমি এই শিক্ষকতা করছি। 376 ধারায় ধর্ষণের শাস্তি দেওয়া আছে, এটা বাস্তবে কোনো প্রয়োগ নেই, তবু আমরা জেনে রাখবো ধর্ষণের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। কিন্তু কিন্তু বাস্তবে কিন্তু ধর্ষণের শাস্তি এখন কি, মৃত্যুদণ্ড হতে পারে। কারণ এইটা নারী শিশু আইনের 9 ধারায় চলে গেছে। ধর্ষণের শাস্তি 376টাকে আর ব্যবহার করা হয় না, চলে যাবে 300, ওই নারী শিশু আইনের 9 ধারায়, 9-1, 2, 3 এই ধারাগুলোতে। তারপরেও আমরা জেনে রাখবো এখানে যতটুকু আছে। আচ্ছা, 377, অস্বাভাবিক অপরাধ সমূহ, আনন্যাচারাল অফেন্সেস। আনন্যাচারাল এই কারণে বলা হচ্ছে, নেচার যেটা পারমিট করে, ন্যাচারালি যেটা মানে স্বাভাবিকভাবে যেটা হয় সেটা না করে নেচারের বিরুদ্ধে গিয়ে অস্বাভাবিক কোনো কাজ করা, মানে যেটা মানুষ করে না সেটাই করা, সেটাই হচ্ছে 377 ধারার অপরাধ। এটাকে সংজ্ঞা যদি বলি, প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে নারী পুরুষ বা প্রাণীর সাথে যদি সঙ্গম বা শারীরিক সম্পর্ক করা হয়, মানে যৌন কামনা, এটা হচ্ছে কুরুচিপূর্ণ বা বিকৃত যৌনতার একটা বিষয়, যেটা 377 ধারায় একটা বড় ধরনের অপরাধ বলা হচ্ছে। এটাকে আমরা সমকামিতা সাধারণত বলে থাকি। সমকামিতার সাথে এই জিনিসটার খুব, মানে সমকামিতা শব্দটা খুব প্রচারিত, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। নারী পুরুষ বা প্রাণীর সাথে যেভাবে শারীরিক সম্পর্ক নারী এবং পুরুষ হয় সেভাবে না হয়, যদি একটু ভিন্নভাবে করা হয়, সেটাই হবে এই ধারার অপরাধ। পায়ুকাম বা সেডোমি বলা হয় পশু কাম, মানে পশুর সাথে শারীরিক সম্পর্ক, খুবই ধর্মেও সেটা জঘন্য পাপ বা মহাপাপ। শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা 10 বছর। তো আজকে আলোচনার বিষয় এতটুকু। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। তো যেহেতু প্রশ্ন করছেন না, তারপরে ভিডিও দেখে যদি সমস্যা হয় মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দেব। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।